আগের দিন আমাদের হস্ত সম্পর্কে কিছু ধারণা আমরা প্রাপ্ত হয়েছিলাম, অল্প বিস্তর, বিরাট কিছু আমরা জানতে পারিনি, বাট একদম বেসিক ক্যারেক্টারিস্টিক্স আমরা জানতে পেরেছি। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নখের কোয়ালিটি এবং নখের গঠন, এই সমস্ত বিষয়গুলো। তো আমি একটু স্ক্রিনটাকে শেয়ার করি, দেখুন সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। হুম, পাচ্ছি। হ্যাঁ স্যার, পাচ্ছি। তাহলে নখ হচ্ছে একটা বস্তু হ্যাঁ যেটা স্যার। আমাদের হাতের আঙ্গুল, দুটো হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুলের সামনে রয়েছে। নখের যেটা মেইন উপাদান সেটার নাম হচ্ছে কেরাটিন। এবং নখ থেকে আমরা মানুষটার টেম্পারামেন্ট, শারীরিক অবস্থা, বংশানুক্রমিক ধারা, হার্টের কন্ডিশন, মেরুদণ্ড, অস্থির শক্তি, শরীরের শক্তি, কামনা, যৌনতা, এই সমস্ত বিষয়গুলো জানতে পারি। এর সঙ্গে সঙ্গে নখ দেখে মোটামুটি 6 মাস 1 বছরের মধ্যে কোনো বড় প্রবলেম আসবে কিনা সেটাও একটা বোঝা যায়, বা 6 মাস 1 বছর আগে বড় কোনো সমস্যা হয়েছিল কিনা সেটাও বোঝা যায়। নখ দেখে একটা মানুষের টেম্পারামেন্ট কেমন, সে ক্ষিপ্র, উগ্র, শান্ত, স্নিগ্ধ, রোমান্টিক, এইরকম টাইপের আমরা সমস্ত কিছু বুঝতে পারি। তাহলে প্রথমেই আমরা চলে আসি, নখ কিরকম দেখতে হবে। তো আমরা সাধারণত যে টাইপের নখগুলো দেখতে পাই তার মধ্যে এরকম একটা টাইপ দেখতে পাই, উপরের দিকটা ফ্ল্যাট, নিচের দিকটা খুব গোল নয়। একটা নখ আমরা দেখতে পাই এরকম, আর একটা নখ দেখতে পাই আমরা এরকম, এরকম নখ আমরা দেখতে পাই। আরেকটা নখ আমরা দেখতে পাই, সেটা খুব রেয়ার। মানে নখটাকে দেখেই মনে হচ্ছে যেন নখটা আঙ্গুলটাকে বেষ্টন করে দিচ্ছে। এটা আপনারা দেখতে পাবেন, মাঝে মাঝে রাস্তাঘাটে তাকিয়ে থাকলে পরে দেখতে পাবেন। তো প্রথম যে বিষয়টা আমরা বললাম, যে নখ থেকে আমরা বুঝতে পারবো যে মানুষটার চরিত্র কেমন, প্রকৃতি কেমন। কিভাবে? নখটা একটু টিপে টিপে দেখবো। নখটা যদি নরম প্রকৃতির হয়, নখটা যদি নরম প্রকৃতির হয়, তাহলে মানুষটার কনসিস্টেন্সির অভাব রয়েছে, কিন্তু মানুষটা রোমান্টিক প্রকৃতির এবং রেসপন্সিবিলিটি আছে। না অতিরিক্ত রাগী, না অতিরিক্ত জেদি। সাধারণত যদি নখ পাতলা হয় তাহলে অস্থি সংক্রান্ত সমস্যা আসবেই। অ্যাঙ্গার ইস্যু, বাড়িতে প্রচন্ড রেগে যাচ্ছে, কোনো কথা সহ্য করতে পারছে না, এই টাইপের অ্যাঙ্গার ইস্যু দেখতে পাওয়া যাবে। মাথা গরম, কারণে অকারণে রেগে যাচ্ছে। কিন্তু নখ যদি পাতলা হয় তাহলে সেই রাগটা কিন্তু বাড়িতেই থাকবে, রাগটা গিয়ে রাস্তায় দেখিয়ে আসতে পারবে না। রাগটা বাড়ির মধ্যেই, কারণ তার মধ্যে ওই স্ট্যামিনা নেই যে ঝগড়া, অশান্তি, ঝামেলা এই সমস্ত করবে। এবার নখের মধ্যে আমরা বিভিন্ন রকমের স্পট দেখতে পাই। যেমন একটা স্পট ধরুন, এই নখটাতে, এই যে নখটা তো নিচ থেকে বাড়তে বাড়তে উঠেছে, কিন্তু যদি আমরা ধরে নিতে পারি যে এইটা হচ্ছে মাঝামাঝি, মানে এইখানে কোনো একটা স্পট রয়েছে, ধরে নিচ্ছে এটা একটা তিল রয়েছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই তিলটা, নখের মধ্যে এই কালো স্পটটা আস্তে 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 উপরের দিকে উঠছে। এই পুরো নকশা আয়ুষ্কাল, অর্থাৎ এখান থেকে যে দাগটা শুরু হয়েছে সেই দাগটা বাড়তে বাড়তে উপরের দিকে পৌঁছতে মোটামুটি 1 বছর সময় লাগবে। তাহলে যদি মাঝামাঝি দাগটাকে আমরা চিহ্নিত করি, তাহলে এদিকটা হচ্ছে পাস্ট 6 মাস,
আর এই দিকটা হচ্ছে ফিউচার 6 মাসের একটা ভাবনা ধারণা, এটা আমরা পাবো। তাহলে যদি এইখানে কোনো একটা করোগেটেড টাইপের এরকম ভাব তৈরি হয়, তাহলে আমরা বলতে পারি যে আগামী 6 মাসের মধ্যে মস্তিষ্ক সংক্রান্ত কোনো সমস্যায় ভুগবার পূর্ণ সম্ভাবনা রয়েছে। যদি এরকম এবড়ো খেবড়ো গর্ত তৈরি হয়, যদি এরকম এবড়ো খেবড়ো গর্তের পরিবর্তে এরকম একটা এইখানে একটা পয়েন্টেড একটা তিল দেখতে পাই, তার মানে দুটো হতে পারে। এটা হচ্ছে কেউ কোন রকম বিষক্রিয়া বা তীব্র ক্ষতি করবার চেষ্টা করেছে, অথবা কোনো কিউট অ্যাক্সিডেন্ট বা ডিজিজ, যে ডিজিজটা হঠাৎ করে ধরা পড়েছে। অ্যাক্সিডেন্ট যেমন হঠাৎ করে হয়, তেমনি ডিজিজটাও হঠাৎ করেই ধরা পড়েছে। তাহলে প্রথমটা আমরা কি বললাম? প্রথমটা আমরা বললাম যে কোন রকমের অ্যাক্সিডেন্ট বা বড় কোন রকমের সমস্যা, সেটা হচ্ছে গিয়ে হতে পারে, অথবা কেউ ক্ষতি করবার শত্রুতা করবার হঠাৎ করে চেষ্টা করছে। তাহলে এটা বোঝা গেল মোটামুটি। নখ যদি শক্ত হয়, খুব শক্ত নখ, এবং নখ ফাটানো, শক্ত শক্ত নখ, মানে হচ্ছে নখ শক্ত এবং লালচে, মানে হচ্ছে মানুষটার মধ্যে কামনা এটা একটু বেশি। এই মানুষটাকে বিয়ে করবার আগে ভেবেচিন্তে নিতে হবে। নখ যদি কালচে হয়, তাহলে সেই মানুষকে কিন্তু বিরাট ভরসা, বিরাট বিশ্বাস করা যাবে না। নখ কালচে হওয়া মানে সেই মানুষটার আয়ু সংক্রান্ত বিষয়ে একটা প্রশ্ন চিহ্ন আসতে পারে। শরীরের কোনো না কোনো অঙ্গ বেশ দুর্বল হচ্ছে। আর একটা টাইপের নখে আমরা দেখতে পাই নখটা একদম করোগেটেড হয়ে গেছে, এরকম লম্বা লম্বা দাগ রয়েছে। নখের মধ্যে এরকম লম্বা লম্বা দাগ তৈরি হচ্ছে, এটা খুব কমন। তো নখের মধ্যে এই দাগগুলো কিন্তু আস্তে আস্তে মানুষটা দুর্বল হচ্ছে সেটাকে ইন্ডিকেট করে। স্নায়ু সংক্রান্ত দুর্বলতা, সেটাও দেখতে পাওয়া যায়। এরপরে আমরা একটু নখের টাইপে চলে আসি। এই যে নখটা, এটাকে আমরা স্কোয়ার নখ, চওড়া নখ হিসেবে ট্রিট করতে পারি। যদি স্কোয়ার হয়, চওড়া হয়, এর মধ্যে তফাৎ আমি একটা চওড়া নখ দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবে। এটা হচ্ছে চওড়া নখ, আর দ্বিতীয়টা হচ্ছে স্কোয়ার। অনেক সময় স্কোয়ার নখটা, এটাকে আমরা এরকমও দেখতে পাই। মিউট হয়ে গেছে স্যার। হ্যাঁ, আমি গিয়েছিলাম গিয়ে গিয়ে যেতে আচ্ছা, তাহলে চওড়া নখ যাদের, এদের মেন্টালিটি খুব ভালো। এরা একটু উদাস প্রকৃতি, এরা ভুলে যায় খেতে বিশাল ভালোবাসে। এরা কিন্তু ভীষণ ইমোশনাল, এরা কবিতা লিখতে পারে, এরা নিঃশর্ত দায়িত্ব নিতে পারে। এই ওয়ার্ডটা খেয়াল রাখবেন, নিঃশর্ত দায়িত্ব নিয়ে নেওয়া। আচ্ছা ঠিক আছে, চলো আমি করে দেবো, আমার কি হলো না হলো এসবের দরকার নেই, আমি তোমার কাজটা করব। প্রচুর এরকম ক্ষেত্র আপনারা পাবেন, যেখানে মানুষজন এরকম নিঃস্বার্থ দায়িত্ব নেন। এরপরে হচ্ছে স্কোয়ার টাইপের নয়, ভীষণ ডিসিপ্লিন, এরা একদম সিস্টেমেটিক লাইফ লিড করে। আর্মি, পুলিশ বা এই টাইপের এমন কোন মানুষ যে একদম ঠিকঠাক প্রপার ওয়েতে লাইফ লিড করে, ভীষণ ডিসিপ্লিনড। এই বিষয়টাকে আমরা এই স্কোয়ার নখের ক্ষেত্রে দেখি। তাহলে স্কোয়ার নখের মানুষরা, এরা হচ্ছে নিয়মানুবর্তিতা, এরা কাজের ক্ষেত্রে সিস্টেম ফলো করতে পছন্দ করে। এরা যেখানে নিয়ম, রীতি নীতি, সিস্টেম চলবে, সেখানে এরা কমফর্ট জোন ফিল করবে।
এবং এই মানুষগুলো হেডমাস্টার মশাই হিসেবে, এরা আর্মি মেজর হিসেবে ভীষণ সাকসেসফুল হয়ে থাকেন। এই মানুষগুলোর এটাই হচ্ছে বৈশিষ্ট্য। এর পরের যেটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইভরি শেপের নখ। এই নখটা আপনাদের অনেকের মধ্যে আপনারা দেখতে পাবেন। এর কয়েকটা ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটা ভ্যারাইটি হচ্ছে এরকম। এই শেপটা আপনারা আপনাদের হাতের মধ্যে প্রচুর দেখতে পাবেন। আর একটা ভ্যারাইটি হচ্ছে তফাৎটা কি, এই জায়গাটা উঁচু আর এই যে গোলটা এটা একটু অর্ধবৃত্তাকার। এখানে কি, এখানে নখেরটা উপরটা ফ্ল্যাট কিন্তু উপরটা রাউন্ড হয়ে গেছে। আর এই নিচের অংশটা কি রয়েছে, নিচের অংশটা আইভরি শেপের হচ্ছে। আর নিচের অংশটা হচ্ছে কি একটু রাউন্ড শেপের। এটা কি, এটা উপরের দিকটাও রাউন্ড, নিচের দিকটাও রাউন্ড। এই মানুষ ভীষণ ক্রিয়েটিভ। এরা হচ্ছে গিয়ে ভীষণ ক্রিয়েটিভ কিন্তু ইমোশনাল, এবং এরা নিয়মে থাকতে পারে না। এদেরকে কোনো সিস্টেমের মধ্যে রাখা যায় না, এরা ভুলে যায়। এরা ক্রিয়েটিভ হওয়ার জন্য কবিতা, গান, বাজনা এইসবের মধ্যে থাকতে ভালোবাসে। কিন্তু প্রবলেম একটাই, এদেরকে আপনি সিস্টেমে বাঁধতে পারবেন না। পরে কারা, পরে হচ্ছে এরা, এরাও ক্রিয়েটিভ। এবং এই মানুষগুলোর মধ্যে কোনো কিছু করবার চেষ্টা আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস এই ওপরের দিকটা ইনকমপ্লিট থাকার জন্য এরা ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। এরা মনের মধ্যে দুঃখ, হতাশা এই সমস্ত নিয়ে একটু মহা আনন্দে থাকতে ভালোবাসে। যে আমি দুঃখী, এটাই এদের যেন আমার সাকসেস, আমি দুঃখ পাচ্ছি, আমার ভালো লাগছে না, এই টাইপের মেন্টালিটি হয়ে থাকে। কিন্তু জীবনে কোনো না কোনো সময় এরা সাকসেসফুল হয়, এবং এদের সেই কোয়ালিটি থাকে যে কোয়ালিটির জন্য এরা জীবনে বড় কিছু করতে পারে। এই মানুষগুলোর ক্ষেত্রে এরা কিন্তু ক্রিয়েটিভ এবং ডিসিপ্লিনড। এরাও ডিসিপ্লিনড, এরাও ডিসিপ্লিন। এরা ক্রিয়েটিভ নয়, এরা ক্রিয়েটিভ। যদি এই মানুষটা সেনাবাহিনীর নিম্নস্তরীয় পদে যেতে পারবে, এই মানুষটা কিন্তু সেনাবাহিনীতে গেলে সে খুব দ্রুত উচ্চ স্তরে উঠে যাবে। এর লেভেলটাই আলাদা। এই মানুষটা ডিসিপ্লিন এবং তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভ। মনের মধ্যে যে খুব দুর্বলতা কাজ করে একেবারেই নয়, কিন্তু বিহেভিয়ার খুব ভালো। এই মানুষটা লক্ষ্য করুন, এই মানুষটা আমরা একটা নাম্বার দিয়ে দিই। 1, 2, 3কে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে 1 নম্বরের মানুষটা মিতভাষী, স্মিতভাষী, ভালো ভালো কথা বলে। 3 নম্বরের মানুষটাও ভালো ভালো কথা বলে। 2 নম্বরের মানুষটা কিন্তু কাঠখড়টা, রুক্ষ, রূঢ়, স্ট্রেট স্ট্রেট ফরওয়ার্ড তার বিহেভিয়ার, এবং সে কাউকে পাত্তাও দেয় না। কারোর ভালো লাগলে ভালো, খারাপ লাগলে আরো ভালো। সে তার মধ্যে কোনো বিকার নেই, কিছু নেই। সে বলছে আমার যেটা দরকার, আমার যেটা রিকোয়ারমেন্ট আমি সেটা বলবো, আমি সেটা করবো। তাদের কারোর ভালো লাগলে ভালো, না ভালো লাগলে না ভালো। এই দুটো মানুষের 1 আর 3, এরা দুজনেই খুব গুছিয়ে কথা বলবে। তাহলে 1 আর 3-এর মধ্যে পার্থক্য কোথায়? 1-এর মধ্যে স্বার্থ চিন্তা নেই, 3-এর মধ্যে স্বার্থ চিন্তা আছে। 3 কিন্তু বিজনেসম্যান, 1 কিন্তু বিজনেসম্যান নয়। 1 হচ্ছে বন্ধু, বন্ধু 3ও হতে পারে। কিন্তু যদি সিলেকশনের প্রশ্ন আসে, তাহলে আমরা 1 নম্বর হচ্ছে বেশ আহ নিঃশর্ত বন্ধু। 3 নম্বরের মানুষটা কিন্তু তার স্বার্থ, শর্ত এই সমস্ত চিন্তা করবে। বুঝলে কি দেবী মৌমিতা? বুঝেছি স্যার। তাহলে আমাদের যে কটা সুস্থ হাত পাচ্ছিলাম, সেই সুস্থ হাতগুলোকে আমরা পড়ে ফেলেছি। এবারের হাতগুলো যেগুলো আমরা পড়বো না, ওদেরকে কিন্তু আমরা খুব একটা সুস্থ হিসেবে ট্রিট করতে পারবো না। এরা শারীরিক দিক থেকে অসুস্থ হতে পারে, মানসিক দিক থেকে অসুস্থ হতে পারে। প্রথমে হচ্ছে নখটাকে যদি আপনার মনে হয় অস্বাভাবিক সরু এবং লম্বাটে, তাহলে সেই মানুষটার ডিপ্রেশন কেউ কাটাতে পারবে না। সরু এবং লম্বাটে ভীষণ ভাবে অ্যাংজাইটিতে ভুগবে,
এবং নিজেই নিজের অ্যাংজাইটি ক্রিয়েট করবেন। তার সঙ্গে সঙ্গে কি হবে, এদের মধ্যে ব্যথা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, শারীরিক দুর্বলতা, মাইগ্রেন, সাইনাস ইত্যাদি দেখতে পাওয়া যাবে। প্রচন্ড খুঁতখুঁতে, নিজের ব্যাপারে খুঁতখুঁতে না হলেও বাহ্যিক ব্যাপারে ভীষণ রকম খুঁতখুঁতে, এবং এই খুঁতখুঁতে হওয়ার জন্য এদের সবসময় একটা ইরিটেশন প্লে করবে, নার্ভের প্রবলেম আসবে, এবং এরা যথেষ্ট আবেগ প্রবণ হয়ে উঠবে। এই নখ যদি একটু নরম হয় তাহলে হচ্ছে গিয়ে স্পন্ডিলাইটিস, মেরুদণ্ডের পীড়া, এগুলোতে ভুগতেই হবে, এখান থেকে কোনো মুক্তি নেই। এই সরু নখ যদি একটু উঁচু নিচু টেরা বেঁকা হয়, টেরা বেঁকা নখ আপনারা দেখেছেন হয়তো, এই হচ্ছে একটা নখ, দেখুন কি ভয়ঙ্কর নখ। এই নখটা আপনারা দেখেছেন, এরকম নখ দেখতে পাওয়া যায়, আগেরটা হয়তো দেখতে পাননি, বাট এই নখটা আপনারা দেখেছেন। এই যে টেরা বেঁকা হলো এবং সরু নখ হলো, এরা কিন্তু একটু হিংসা বা ঈর্ষা পরায়ণ, এরা নানান ধরনের কমপ্লেক্সে ভোগে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স, সুপিরিয়রিটি কমপ্লেক্স, মেজরিটি কমপ্লেক্স, মাইনরিটি কমপ্লেক্স, এই সমস্ত কমপ্লেক্সে এরা ভোগে। এবং এই যে কমপ্লেক্সে এরা ভোগে, এর কারণে কিন্তু এদের শারীরিক দুর্বলতা সেটা হচ্ছে গিয়ে বাড়তে থাকে, মানসিক দিক থেকেও এরা ক্রমাগত পিছিয়ে যেতে থাকে, বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি এদেরকে ফেস করতে হয়। এরপরে হচ্ছে অতিরিক্ত ক্ষুদ্র নখ। এই মানুষগুলোর আত্মপ্রত্যয়ের এত অভাব, বেশিরভাগ ক্ষেত্রে এরকম নখকে দুরকম দেখতে পাওয়া যায়। এটা একটা অপশন দেখতে পাওয়া যায়, আরেকটা দেখবেন আপনারা এরকম টাইপের নখ দেখতে পাওয়া যায়। এদের নখটা অ্যাকচুয়ালি খেতে খেতে ছোট হয়ে গেছে, নিজেই নিজের নখ খেয়ে নিচ্ছে। 100% নার্ভের সমস্যা, আত্মবিশ্বাস নেই, নিজের পরিবারের লোকদেরকে খুব জ্বালাচ্ছে, বিশেষ করে যদি বয়স একটু কম হয়, তাহলে বাবা মাকে জ্বালিয়ে জ্বালিয়ে টেনশন দিয়ে দিয়ে পুরো অস্বস্তিতে ফেলে দিয়েছে। তার মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহের অভাব রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা সেটাও দেখতে পাওয়া যাবে, এবং কনফিডেন্সের অভাব, এটা কিন্তু মারাত্মক ভাবে আমরা দেখতে পাবো। মানে ছোট নখের ক্ষেত্রে বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। এবং এই মানুষগুলো কিন্তু বন্ধুত্ব সৃষ্টি করবার জন্য যথেষ্ট সঠিক মানুষ নয়। এই মানুষগুলো কিন্তু সব সময় নিজেদেরকে নিয়ে ভাবে, নিজেদেরকে নিয়ে দুশ্চিন্তা করে, এবং এদের মধ্যে সব সময় একটা দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি, এই বুঝি কেউ আমার ক্ষতি করলো, এই ধরনের চিন্তা এরা আপনাকেও ভীষণ ভাবে ডিস্টার্ব করিয়ে দেবে। এরকম দুরকম খুব ছোট ছোট নখ দেখতে পাওয়া যায়। এই নখটার থেকে এই নখটার পার্থক্য হলো, এই যে এটাকে যদি আমি 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 7 আর 8-এর মধ্যে পার্থক্য হচ্ছে, 8-এর কিন্তু প্রবল পেটের সমস্যা, হজমের সমস্যা, আর 7-এর কিন্তু হজমের সমস্যা নেই, বরঞ্চ জনন অঙ্গ জননতন্ত্র তার সমস্যা। 8-এরও জননতন্ত্রের সমস্যা হতে পারে, 7-এর মতো নয়। 7-এর কিন্তু এই ধরনের সমস্যা ভীষণভাবে দেখতে পাওয়া যাবে, এবং স্পেশালি মেয়েদের হাতে যদি হয়, তাহলে কিন্তু চোখ বন্ধ করে আমরা বলতে পারবো এই মানুষটা গাইনো প্রবলেম ভুগছে, স্পেশালি পেইনফুল মেনস্ট্রুয়েশন, অর্থাৎ রজঃনিবৃত্তিকালে ওনার ব্যথা যন্ত্রণা এই সমস্ত ফেস করতে হচ্ছে। 7, 8, 9, 7, 8, 9, সাউন্ডটা বাড়াতে যাবে? 7, 8, 9-এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সাত, 7, 8, 9, এর এই তিন দলেরই কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তিন দলের মানুষরাই কিন্তু বেশ প্রতারিত হতে পারে,
এদের শরীর স্বাস্থ্য কিন্তু দুর্বল, কনসিস্টেন্সির অভাব রয়েছে। এর মধ্যে 7 নম্বর দলের রয়েছে পেটের সমস্যা, না, 7 নম্বর দলের রয়েছে স্নায়ুর সমস্যা, 8 নম্বর দলের রয়েছে বেশ পেটের সমস্যা, আর 9 নম্বর দলের রয়েছে অস্থি সংক্রান্ত সমস্যা। এবং প্রত্যেকের রয়েছে আত্মবিশ্বাসের অভাব। এর ঠিক বাকি রইল একটাই, সেটা হচ্ছে 10 নম্বর। এই নখটা কিন্তু খুবই খারাপ নখ, এবং এদের জীবনে দুঃখ, কষ্ট, স্ট্রাগল এই সমস্ত থাকার সঙ্গে সঙ্গে হট করে শরীর খারাপ হতে দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় এই মানুষগুলোর মধ্যে, কোনো কোনো সময় এই মানুষগুলোর মধ্যে এই জোনটা যদি রেডিশ থাকে, এই জোনটা যদি, এই জোনটাকে আমরা দেখতে পাই যে রেডিশ হয়ে রয়েছে, কোথায় গেল, এই জোনটাকে যদি আমরা দেখি রেডিশ রয়েছে, তার মানে এই মানুষটার কিন্তু চারিত্রিক দিক থেকে সমস্যা তীব্রভাবে আসতে পারে। এই জায়গাটা রেডিশ থাকলে পরে তার মধ্যে কামনা, বাসনা ইত্যাদির উগ্রতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং এই মানুষটা কিন্তু মোটামুটি কন্ট্রোল যোগ্য নয়। তাহলে এই জায়গাটাতে যদি আমরা দেখি রেডিশ শেপ রয়েছে, তাহলে সেই মানুষটার মধ্যে কামনার উগ্রতা দেখতে পাওয়া যায়। তাহলে মোটামুটি নখগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয় জেনে নিতে হবে। তার মধ্যে কয়েকটা খুব ছোট্ট ছোট্ট চিহ্ন আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে নখের এই জায়গাটা একটু নীলচে টাইপের হয়, কিন্তু এই জায়গাটা যদি মনে হয় যে একদম রক্ত জমে আছে, হঠাৎ করে আপনার মনে হচ্ছে এই জায়গাটাতে রক্ত জমে আছে, তার মানে এই মানুষটার কিন্তু কিছু প্রবলেম রয়েছে, এবং এই প্রবলেমটা ব্ল্যাক ম্যাজিক, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এখান থেকে আসতে পারে। এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে এই জায়গাটা ব্লুইশ হয়ে যেতে দেখতে পাওয়া যায়, একদম এই ক্ষেত্রটাকে নীল হয়ে যেতে দেখতে। মানে এই মানুষটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে। এই ধরনের যদি কালার দেখতে পাওয়া যায়, কোনো কোনো সময় আমরা এরকম কালার দেখতে পাই, একদম নিচের দিকে এরকম ভুল হচ্ছে, আমরা দেখতে পাই এই জায়গাটা সাদা হয়ে রয়েছে। এটা খুবই কমন। এবং ওর হাতের রংটা হচ্ছে পিঙ্ক টাইপের, হাতের রংটা একটু গোলাপি টাইপের, এবং ওই জায়গাতে একটা প্রমিনেন্ট সরু দাগ রয়েছে। তার মানে এই রোগটার উপরে কিন্তু তীব্রভাবে ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট রয়েছে, এবং এমন কিছু করার চেষ্টা করা হচ্ছে যাতে এই লোকটা প্যারালাইসিসড হয়ে যায় বা তার কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। এরকম কিছু না কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। নখের মধ্যে স্যার, যদি, একটা কথা বলবো? না, আচ্ছা। লিখে রেখে দিন, তোমার যখন এই পার্টটা হয়ে যাবে তারপর আপনি কথা বলবেন। এবার হাতের রং গুলো মানে নখের রং যদি মোটামুটি গোলাপি হয়, মানুষটার গায়ে জোর আছে, মানুষটা স্ট্রেট ফরওয়ার্ড এবং নিজেরটুকু বুঝে নিতে জানে। সাদাটে নখের লোকরা ক্রিয়েটিভ, কিন্তু সেই ক্রিয়েটিভিটিকে প্রকাশ করবার ক্ষমতা নেই। আর নখের মধ্যে যদি আমরা দেখি হলদে হয়ে গেছে, তার দুটো মানে হতে পারে: দুপুরবেলা বিরিয়ানি খেয়ে এসছে, অথবা হতে পারে লিভারটা গেছে। তেল মশলা ঝাল দিয়ে যে খড় গুলো হয় সেগুলো খেলেও হাত হলুদ হয়ে যায়, খাসির মাংস খেয়ে এসছে। এবং তারপরে হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে যদি সেটা না হয়, তাহলে কিন্তু শরীর খারাপ হওয়ার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং লিভারটা গেছে, ফলে বিলিরুবিন লেভেল এটা কিন্তু বেশ বেড়ে উঠছে। এরপরে হচ্ছে নখে বিভিন্ন রং যদি থাকে, বিভিন্ন নখের রংটা যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এরকম, আমি একটা দেখিয়ে দিচ্ছি।
ধরুন এই যে জায়গাটা, এই জায়গাটা ব্লুইশ, উপরের দিকটা হলদেটে, তার মধ্যে কোথাও এই ব্লু আর হলদের মাঝামাঝি এই জায়গাটা একটু রেডিশ হয়ে আছে। তো এইরকম হাতকে, এরকম নখকে আমরা বলবো বিভিন্ন বর্ণযুক্ত হাত। যদি এইরকম বিভিন্ন বর্ণযুক্ত হাত হয়, এই ক্ষেত্রে এই মানুষটার কিন্তু নেশাগ্রস্ত হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে, এবং এই মানুষ বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিতে পারে নিজের নেশার জিনিসপত্র খুঁজবার জন্য। এবার এই নখের মধ্যে আমরা বেশ কিছু সাদা স্পট দেখতে পাই। আমরা কম বেশি প্রত্যেকেই দেখতে পাই যে হাতের মধ্যে যে নখ রয়েছে তার এই জায়গাটাতে একটা হোয়াইট কালার ফর্মেশন হয়েছে। এই মানুষটার কিন্তু এরকম যদি হাতে নখ দেখতে পাওয়া যায়, তার মানে মানুষটা দীর্ঘদিন ধরে ক্লান্ত হচ্ছে, ক্ষমতার তুলনায় অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। এই যে সাদাটে দাগটা আমরা দেখতে পাই, এটা কিন্তু নলেজকে ইন্ডিকেট করে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিকে মানুষটা জানে, মানুষটার কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞানের আহ ওপেন করা, সেই জ্ঞান সম্পর্কে মানুষকে অবহিত করবার ক্ষমতা, সেটা এই মানুষটার ক্ষেত্রে রয়েছে। কিন্তু শরীর দুর্বল, শরীর আস্তে আস্তে খারাপ হচ্ছে, এবং যত্ন না নিলে বেশি খারাপ হতে পারে। যদি আমরা দেখি এইরকম ছোটর পরিবর্তে এরকম উঁচু, এরকম সাদা স্পট হয়েছে, তাহলে কিন্তু পরিবারের কোনো একজন মানুষ প্রবল ডিপ্রেশনে যেতে পারে। তর্জনীতে যদি হোয়াইট স্পট দেখতে পাওয়া যায়, তর্জনী মানে প্রথম আঙ্গুলটা, এইখানে যদি সাদা চিহ্ন দেখতে পাওয়া যায়, সেটা ভ্রমণকে ইন্ডিকেট করে, ঈশ্বরের প্রতি ভক্তি এবং ইষ্ট দর্শন। এই ধরুন আপনি কৃষ্ণকে ভালোবাসেন, হঠাৎ করে আপনি কৃষ্ণকেই দেখতে পেলেন স্বপ্নে, আপনার পাশে বসে বাঁশি বাজাচ্ছে, হতেই পারে। তো এইরকম যে ব্যাপারগুলো, এগুলো তর্জনীতে হোয়াইট স্পট থাকলে দেখতে পাওয়া যায়। কিন্তু এই স্পটই যদি রেড বা ব্ল্যাক হয়, সেই ক্ষেত্রে কিন্তু রেড হলে পরে বড় রকম সমস্যা, সহজে সাকসেস নেই। আর যদি হচ্ছে গিয়ে ব্ল্যাক দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অর্থহানি, ইলেকট্রনিক যন্ত্রপাতির হানি, এই সমস্ত চান্স দেখতে পাওয়া যায়। মধ্যমাতে যদি সাদা চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে অর্থ আসার সম্ভাবনা তাকে ইন্ডিকেট করে। আর ভ্রমণ, জলপথে ভ্রমণ, এই সমস্ত প্রতি একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে মধ্যমাতে সাদা চিহ্ন। মধ্যমা মানে হচ্ছে দ্বিতীয় আঙ্গুল, যে আঙ্গুলটাতে আমরা নীলা টিলা এই ধরনের পাথর পড়ে থাকি। তাহলে মধ্যমাতে যদি সাদা চিহ্ন হয়, সেই ক্ষেত্রে জলপথে ভ্রমণকে ইন্ডিকেট করে। তো এখন তো জলের উপর দিয়ে মানুষ প্লেনে করে যায়, জলের নিচে নদী, ওপরে সে প্লেনে করে যাচ্ছে। তো সেই কারণে আমরা কখনোই বলতে পারবো না যে আহ ভ্রমণ এটা সবসময় হবেই বা ভালো জায়গাতেই হবে। কিন্তু তার একটা সিস্টেম, সেটা আমরা দেখতে পাবো। আর তার সঙ্গে সঙ্গে হঠাৎ বিপদ বা অ্যাক্সিডেন্ট, এটা হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। যদি অনামিকাতে সাদা, অনামিকাতে সাদা চিহ্ন থাকে, বা অনামিকার আঙ্গুলে যদি সাদা চিহ্ন থাকে, তাহলে সাধারণত যশ লাভ হতে দেখতে পাওয়া যায়। সাধারণত যশ লাভ হতে দেখতে পাওয়া যায়, এবং এই মানুষগুলোর যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অন্তর্দশা চলে, তাহলে যথেষ্ট উন্নতি করতে পারবে। যদি কারোর অনামিকাতে সাদা চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে যশ প্রাপ্তি, অর্থ লাভ দেখতে পাওয়া যায়। যদি কালো চিহ্ন থাকে, তাহলে ঠিক এর উল্টো, অপযশ, অপমানিত হওয়ার সম্ভাবনা। কনিষ্ঠায় যদি সাদা চিহ্ন থাকে, কনিষ্ঠায় নখে যদি সাদা চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে ব্যবসায় ডেভেলপমেন্ট, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি। এবং যদি এই চিহ্ন বা স্পট সেটা ব্ল্যাকিশ হয়, মানে তিল বলা হয়, তাহলে কিন্তু এটা সমূহ বিপদ ডেকে নিয়ে আসতে পারে। তাহলে মোটামুটি হাত সম্পর্কে আমরা কিছুটা জানতে পারলাম। এবার একজন কিছু একটা বলছিলেন, পায়েল ঝা, বলুন। স্যার আপনি বললেন যে ওই যদি নখের মধ্যে
রক্ত জমাট হয়ে যায় বা ব্লুইশ টাইপের চলে আসে, তাহলে সেটা ব্ল্যাক ম্যাজিকের, হয়তো তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি ঠিক বললাম? এটাই বলেছিলেন না? হ্যাঁ। হ্যাঁ। তো সেটা আমি বলছি যে করোনা পিরিয়ডে আমার এরকম হয়েছিল, কিন্তু আমি যখন ডার্মাটোলজিস্টকে দেখিয়েছিলাম তিনি বলেছিলেন যে অতিরিক্ত সার্ফ টার্ফ নাড়া বা স্যানিটাইজার নাড়াতে এরকম হয়েছে। তো সেক্ষেত্রে তো আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়নি না, আশা করি, বা আমি সেরকম না, কিছু মানে দেখুন, অনুভব করি। ব্ল্যাক ম্যাজিকটা তো অ্যাবনর্মাল। তো হ্যাঁ। সেইটাকে ব্ল্যাক ম্যাজিক শুধুমাত্র নখে দাগ দিয়ে দেবে ওরকম নয়। তখন খেতে হ্যাঁ। ইচ্ছে করবে না, অল্প খেলে পেটটা ভরে যাবে, মন সবসময় ভালো থাকছে না, সংশয় কাজ করছে, সবসময় একটা দুর্বলতা, হাতে জিনিস নিচ্ছেন হাতটা কাঁপছে, হুম মানুষের হুম। সঙ্গে কোনো রকম ভাবে মিসবিহেভ করতে বাধ্য হচ্ছেন, ভালো কথা বলতে পারছেন না, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাবেন। পিঠের ওপর থেকে মনে হচ্ছে পিঁপড়ে হেঁটে যাচ্ছে কিন্তু কোনো পিঁপড়ে নেই, হঠাৎ করেই মনে হলো হাড়ে হাড়ে শব্দ হচ্ছে, বাড়িতে সবসময় অশান্তি, কোনো কারণ নেই কিন্তু যেন একটা স্যাঁতস্যাঁতে, ঘরটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, এই বিষয়গুলো দেখতে পাওয়া যায়। স্যার, আমার একটা প্রশ্ন রয়েছে। করো করো। স্যার, যদি এই আঙ্গুলটায় মানে অন্য কোনো আঙ্গুলে নেই, বাট থামে যদি ওইরকম হোয়াইট কালারের স্পট হয় দুটো আঙ্গুলেই, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে, তাহলে কি ইঙ্গিত করতে পারে? বৃদ্ধাঙ্গুলে যদি হচ্ছে গিয়ে সাদা স্পট হয়, সেই ক্ষেত্রে কোনো জটিলতাকে ইন্ডিকেট করে, জীবনে কিছু গন্ডগোল পেকেছে, কখনো বিপরীত লিঙ্গের থ্রুতে, কিংবা কখনো এমন কোনো জিনিস যেটা কাউকে ইমপ্রেস করতে গিয়ে, হয়তো আমি কাউকে ইমপ্রেস করতে গিয়ে একটা আইফোন 15 বা 16 এর প্রো ম্যাক্স কিনে ফেললাম, কাউকে আমি ইমপ্রেস করতে যাচ্ছি, দরকার নেই। তো এইরকম টাইপের ঘোটালা, ঘোটালা মানে সমস্যা, যে সমস্যার কোনো বেস নেই, শুধুমাত্র অকারণ সেই সমস্যাকে সৃষ্টি করা হয়েছে, সেখানে ফেঁসে যাওয়া আর একটু জটিল ভাবেই ফেঁসে যাওয়াকে ইন্ডিকেট করে। এবং স্যার, মানে যেটা বলা হয় যে মেয়েদের সব সময় নাকি বাঁ হাত দেখতে হয় এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাত দেখতে হয়, তো এই ধরনের স্পটগুলোর ক্ষেত্রে কি যে কোনো হাতেই হতে পারে, ছেলে মেয়ে নির্বিশেষে? দেখুন, আমরা ডান হাত দিয়ে মোটামুটি বেশিরভাগ মানুষই কর্ম করি, বাম হাতটা হচ্ছে আমাদের জন্ম সময়ের পরে বিরাট কর্ম করা হয়নি। বোঝা গেল? তো বাম হাতটা হচ্ছে আমাদের জন্মগত বৈশিষ্ট্যগুলোকে নির্দেশ করে, আর ডান হাতটা আমাদের লব্ধ, গ্রাহ্য বৈশিষ্ট্যগুলোকে নির্দেশ করে। ঠিক আছে স্যার। ঠিক আছে? আমরা হ্যাঁ। প্রত্যেকটা ছেলে কি মেয়ে কি যখন হাত দেখব, তখন বাম হাতটা দিয়ে দেখা শুরু করব, বাম হাতের চিহ্নগুলোকে উপলব্ধি করবার পরে, মোটামুটি বুঝবার পরে, আমরা ডান হাতটাকে নিয়ে চর্চা করব। প্রত্যেকের ক্ষেত্রে আগে বাম হাত তারপরে ডান হাত, মানে একটা হচ্ছে কর্মহাত একটা জন্মহাত, এই দুটোকেই দেখতে হবে। থ্যাংক ইউ স্যার। এবার আমাদের আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমরা পড়বো, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, তাতে আমি একটুখানি স্ক্রিন শেয়ারটা চেঞ্জ করব। দেখুন, হাত কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার এই হাতের মধ্যে রাশিগুলোকে আমরা আইডেন্টিফাই করা শুরু করবো। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে গিয়ে মেষ রাশির স্থান, এই ক্ষেত্রটা হচ্ছে বৃষ রাশির স্থান, এইটা হচ্ছে মিথুন রাশির স্থান। এরপরে আমরা চলে আসবো পরেরটায়, এটা হচ্ছে মকর, কুম্ভ আর মীন। কর্কট, সিংহ, কন্যা, কর্কট, সিংহ, কন্যা। এরপরে হচ্ছে তুলা, বৃশ্চিক, ধনু, তুলা, বৃশ্চিক, ধনু। তাহলে এই যে জায়গা, এই যে 12টা ক্ষেত্রকে আমরা আইডেন্টিফাই করলাম, এই 12টা ক্ষেত্র 12টা রাশিকে নির্দেশ করে, এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মেষ রাশির মধ্যে যে বিষয়টাকে কন্ট্রোল করে মেষ রাশি, সেটি হলো মানুষটির ধর্ম।
বৃষ রাশি ইন্ডিকেট করে মানসিক উচ্চাকাঙ্ক্ষা, ক্রমাগত বড় হওয়ার চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে। তাহলে মানসিক উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে বৃষ রাশি, এবং লাস্ট হচ্ছে মিথুন রাশি। শারীরিক দিক থেকে নেগেটিভ ইম্প্যাক্ট কিছুটা দেখতে পাওয়া যাবে। পরেরটা, একদম উপরেরটা হচ্ছে মকর। মকর কিন্তু সরাসরি বিচারের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। মকর কি রয়েছে? মকর হচ্ছে যেখানে বিচারের প্রয়োজনীয়তা রয়েছে এবং যে মানুষটা বিচার করতে পারেন, এই দুটো মানুষকে কমিউনিকেট করানো, এটা হচ্ছে মকরের অন্যতম বড় একটা কাজ। তাহলে এরপরে আমরা পেলাম, এটা হচ্ছে কুম্ভ আর এটা হচ্ছে মীন। তাহলে মকর, কুম্ভ আর মীন। আমি গ্রুপে ছবি দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে কর্কট, সিংহ, কন্যা। এবার এই প্রত্যেকটা যে ক্ষেত্র, কোনো না কোনো বিষয়কে ইন্ডিকেট করে। মেষের ইন্ডিকেটেড বিচারটা হলো ধর্ম। বৃষর রয়েছে মানসিক উচ্চাকাঙ্ক্ষা। নিচেরটা হচ্ছে মিথুন, শারীরিক প্রভুত্ব, হেলথ। মিথুনের হচ্ছে শারীরিক প্রভুত্ব। তারপরে মকর, মকরের হচ্ছে অ্যাক্টিভিটি, চলন ক্ষমতা। তারপরে রয়েছে কুম্ভ, এই রাশিটা হচ্ছে কুম্ভ। কুম্ভের ক্ষেত্রে কি রয়েছে? কুম্ভের ক্ষেত্রে রয়েছে বিচার করার ক্ষমতা। তো আমরা সবসময় শনিদেবকে বলি জাজমেন্টাল প্ল্যানেট, অর্থাৎ শনিদেব বিচার করেন, বিচার করেন বা করাবার চেষ্টা করেন। এই প্রথম যেটা, সেটা হচ্ছে মকরের শারীরিক অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে কুম্ভ। কুম্ভ হচ্ছে এই ঘরটা, এই ঘরটা ইন্ডিকেট করবে বিচার এবং বিচারের প্রতি মানুষটার আসক্তি। সেই মানুষটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো কিনা, সেই মানুষটা আমাকে এসে উল্টাপাল্টা দু কথা শুনিয়ে দেবে কিনা, ওই সমস্ত বিষয়গুলো আমরা ওই জায়গাটাতে পাবো, এখানে বিচার বলে ব্যাপারটা রয়েছে। তারপরের পার্টটা, সেটা হচ্ছে মিন। মিন ইন্ডিকেট করে মিন হচ্ছে মূল বা স্বাভাবিক বুদ্ধি। এরপরে আমরা চলে আসব অনামিকা, যেখানে রয়েছে কল্পনা, যেখানে রয়েছে কর্ম, যেখানে রয়েছে বস্তু বা ব্যবহারিক জ্ঞান। তাহলে এখানে রবির দশা, মানে রবির আঙ্গুলে আমরা যে ক্ষেত্রগুলো পাচ্ছি, তার মধ্যে রয়েছে সিংহ, কন্যা এবং সরি, কর্কট, সিংহ, কন্যা। তাহলে প্রথমে হচ্ছে কর্কট, সে দেবে কল্পনা। আর বাকি যে দুটো কর রয়েছে, এই বাকি দুটো করকে আমাদের ইউজ করতে হবে অন্যান্য কাজের ক্ষেত্রে, প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এরপরে লাস্ট হচ্ছে বুধের ক্ষেত্রের আঙ্গুলটা। তার প্রথমটা হচ্ছে তুলা রাশির ঘর, সেখানে রয়েছে বাগ্মিতা, অর্থাৎ তারা উম, বলে ভালো। এরপরে রয়েছে বৃশ্চিক, বৃশ্চিকের ক্ষেত্রে এই জায়গাটা রয়েছে, এবং বৃশ্চিকের ক্ষেত্রে অবশ্যই এটা বিজ্ঞান সচেতনতাকে ইন্ডিকেট করছে। আর কনিষ্ঠা আঙ্গুলের যেটা একদম লাস্টের অংশ, কনিষ্ঠা আঙ্গুলের একদম নিচের লাস্টের অংশ, এই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে কোনো ফায়ার রিলেটেড বিজনেস, কোনো আগুন সংক্রান্ত বিজনেস, বা যে বিজনেসে আগুনকে ব্যবহার করা হয়, এই ধরনের কোনো বিজনেস, সেটা কিন্তু আপনার ভীষণভাবে ভালো হবে।
হাতের গড়ন, এই হাতটাকে দেখলে আমরা বলবো এটা হচ্ছে চৌকো প্রকৃতির হাত। এই হাতটা হচ্ছে চৌকো প্রকৃতির হাত। এরকম হাত হতে পারে, লম্বাটে সরু হাত হতে পারে, অদ্ভুত টাইপের হাত হতে পারে, বিভিন্ন রকম হাত দেখতে পাই। তার মধ্যে কয়েকটা হাতকে আমি একটুখানি দেখিয়ে দিই। এই হাতটাকেও আমরা চৌকো হাত হিসেবে ট্রিট করব। এই হাতটাও মোটামুটি চৌকো। এবার কিন্তু এটা লম্বাটে হাত। এই হাতটাও চৌকো, কিন্তু খুব একটা সুবিধার নয়। এই হাতটা হচ্ছে লম্বাটে প্রকৃতির হাত। এই হাতটা চৌকো থেকে একটু লম্বাটের দিকে। এই হাতগুলোকে দেখুন, দুটো হাতেই দুটো তিল রয়েছে। এই যে তিল রয়েছে, এই হাতটাকে দেখুন, তার আগে এটা, এই হাতটা তো হচ্ছে পাতলা প্রকৃতির হাত। এই হাতের থিকনেস অনেকটাই কম। তাহলে এই ধরনের বিভিন্ন টাইপের হাত আমরা দেখতে পাবো, যার মধ্যে সরু হাত ইন্ডিকেট করে স্বার্থপরতা, সামাজিক উদারতার অভাব, সামাজিকভাবে কিছু না কিছু কারণে পিছিয়ে আছে। এরপরে হচ্ছে চওড়া হাত। চওড়া হাত মানে সামাজিকভাবে সমর্থ, সহানুভূতিশীল এবং দয়ালু। হাতটা যদি মোটা সোটা হয়, স্থূল এবং ভারী, সেই ক্ষেত্রে মানুষটার কিন্তু বুদ্ধির অভাব দেখতে পাওয়া যাবে। এরা খেতে ভালোবাসে এবং এদেরকে আমরা খাদ্যের দিক থেকে লোভী মনে করতে পারি। হাত যদি খুব ম্যাসিভ হয়, থপথপে হাত, তাহলে যৌনতা কিন্তু কমে যাবে এবং ভীষণভাবে কমে যেতে দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু আপনারা মনে করছেন যে কি স্যার খালি এইসব কথা বলছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যখন ক্লায়েন্ট এসে আপনার কাছে বসবে, তখন তাদের একটা বড় অংশের প্রশ্ন এই বিষয় নিয়ে থাকবে। পাতলা যদি হাত হয়, তার পক্ষে জীবনে বড়লোক হওয়া ভীষণ কঠিন, ভীষণ কঠিন, হবেই না বলা যেতে পারে। পাতলা এবং দুর্বল যদি হাত হয়, বা পাতলা এবং হালকা যদি হাত হয়, সেই ক্ষেত্রে দারিদ্র্য আসবে। শারীরিক এবং আর্থিক দিক থেকেও ধীরে ধীরে দুর্বল হতে দেখতে পাওয়া যাবে। সাধারণত আমাদের যদি লম্বা হাত পাই, আমরা লম্বাটে হাত, তাদের ব্যবহার খুব ভালো হয় এবং এরা ভালো পরিচালন ক্ষমতা প্রদর্শন করতে চায়। এদের ক্রিয়েটিভিটি খুব ভালো থাকে এবং লম্বাটে হাতের মানুষরা, এরা নির্ভর করতে ভালোবাসে। একটু বেশ মজা, ভালোবাসা, আনন্দ, আরাম, এইগুলো এরা বেশি ভালোবাসে। আর হাতটা যদি লম্বাটে না হয়, গোলাটে প্রকৃতির হয়। আর গোলাটে হাত খুঁজে বার করি। তাহলে আমরা মোটামুটি বেসিক আঙ্গুল সম্পর্কে পড়ে ফেললাম, নখ সম্পর্কে আমরা পড়ে ফেললাম। এবার হচ্ছে আঙ্গুল নিয়ে আমাদের একটুখানি পড়তে হবে। আঙ্গুল বিভিন্ন টাইপের শেপের হয়। তার মধ্যে রয়েছে সূচাগ্র আঙ্গুল, অর্থাৎ সূচলো টাইপের। এরা ভীষণ প্রভাবপ্রবণ হয় এবং গঠনমূলক, আবেগপ্রবণ, স্মৃতিশীল, স্থিতিশীল, বাস্তব বোধযুক্ত, অতিরিক্ত খরচে বিশ্বাসী হয়, এই টাইপের দেখতে পাওয়া যায়। আঙ্গুলগুলো যদি শঙ্কুর মতো হয়, এই যে আমাদের এখানে যে ছবিটা রয়েছে, এটা হচ্ছে ভালো আঙ্গুল, সুন্দর দেখতে। এর এই যে হাতের এই একটা তিল হয়েছে, এটাই এর সর্বনাশের কারণ। স্যার কি বললেন তিলটা? হলো, হ্যাঁ তিলটা, স্যার কি বললেন এটা? তিলটায় আমরা আসছি না, তিল নয়, আঙ্গুলের মাথা। আঙ্গুলের মাথা, আঙ্গুলের মাথাগুলো কেমন আছে, শঙ্খবাকার শীর্ষ, অর্থাৎ একটু ছুঁচোড়ো টাইপের। আঙ্গুলটাকে আমরা দেখতে পাচ্ছি একটু ছুঁচোড়ো টাইপের এবং সেটাকে আমরা নাম দিচ্ছি শঙ্খবাকার
শীর্ষযুক্ত। একটি সেকেন্ড। এক সেকেন্ড, এই শেয়ারটাকে নিউ শেয়ার করব। তাহলে শঙ্খবকার শীর্ষটা কিরকম দেখতে হবে? একদমই সিম্পল, এরকম আঙ্গুল, এইরকম। এবং এই টাইপের আঙ্গুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই জায়গাটাতে, এই সাইডে কিছু মাংস জমে আছে, এবং তার জন্য আঙ্গুলটাকে বেশ ম্যাসিভ লাগছে। কোনো কোনো সময় আঙ্গুলের মধ্যে আমরা গাঁট দেখতে পাই। গাঁট হচ্ছে এই বিষয়টা। এখানে আমরা গাঁট দেখতে পাই, কিন্তু গাঁট দেখতে পেলেই সেটা যে প্রকৃতপক্ষে গাঁট, এটা কিন্তু নাও হতে পারে। অনেক সময় আমাদের দেখে মনে হয় যে এটা তো গাঁটই হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা গাঁট নয়। প্রত্যেকের আঙ্গুলেই ওই জায়গাগুলো একটু ভাঁজ ভাঁজ টাইপের থাকতে দেখতে পাওয়া যায়। কিন্তু তার মানে এটা নয় যে সবাই তারা হচ্ছে গিয়ে গাঁটের ব্যথায় বা আর্থারাইটিসে বা অন্য কোনো সমস্যায় ভুগছেন। তো এই গাঁট যদি প্রথম পর্বে থাকে, সাধারণত থাকে না, তাহলে জাতক সুন্দর এবং সিস্টেমেটিক লাইফ লিড করতে পছন্দ করবে। এরা পর্যায়ক্রমিক ভাবে সঠিক চিন্তা ভাবনা করবে, এবং গাঁট যদি ভালো থাকে তাহলে এরা কিন্তু ভীষণ সচেতন হয়ে যাবে, এবং এদের বুদ্ধির কে কন্ট্রোল করা এটাও কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। এরা তীব্র বুদ্ধি সম্পন্ন হবে। তারপরে একটা আঙ্গুল আসবে, সেটা হচ্ছে শঙ্খবাকার শীর্ষ, এরকম। শঙ্খবাকার শীর্ষযুক্ত আঙ্গুলের মানুষরা এরা প্রচন্ড অনুভূতি প্রবণ হয়, এবং এরা সবসময় ভালোবাসা খুঁজে বেড়ায়। কিন্তু দুঃখের বিষয়, এই ভালোবাসা জিনিসটা কিন্তু এদের ক্ষেত্রে একটা গ্যাপিং থেকে যায়, একটা দূরত্ব থেকে যায়। এরা অন্যের কথায় প্রভাবিত হয় না, কিন্তু প্রেমের ক্ষেত্রে এই ভুলটা এরা বারবার করে। এরা নির্জনতা ভালোবাসে, একা একা থাকতে, নিজের মতো থাকতে এরা ভীষণ ভালোবাসে। এবং এরা কথাবার্তা যে বিরাট বিশাল বলে তাও নয়, আর এরা যে একদম চুপ করে থাকে তাও। ঠিকঠাক পরিবেশ পেলে পরে এরা প্রচুর বুকবক করে আসর জমিয়ে রেখে দিতে পারে। এবার হচ্ছে স্থূলাগ্র আঙ্গুল, মনের দিকটা একটু মোটাসোটা। এরা প্রচন্ড পরিশ্রম করে, কিন্তু একবার যদি না বলে দেয় এটা করব না, তাহলে একদম না করবে না, করবেই না। কিছুতেই তাকে দিয়ে এটা করানো যাবে না। সেই সময় এদেরকে বৃহস্পতির কোনো রেক্টিফিকেশন দেওয়া যেতে পারে যদি খুব প্রয়োজন হয়। এরপর হচ্ছে চৌকো আঙ্গুল। শৃঙ্খলা পরায়ণ, চৌকো মানেই শৃঙ্খলা পরায়ণ, এটা আমরা ইতিমধ্যেই জেনেছি। চৌকো আঙ্গুল সবসময় নিয়মের মধ্য দিয়ে চলতে চায়। এরা প্রাচীন পন্থাগুলোকে বিশ্বাস করে, আর এরা সব জায়গায় নিজেদের স্বাধীনতাকে চালাতে চায়। এদের বুদ্ধি কখনো কখনো প্যাঁচালো হয় না বলবো না, কিন্তু বেশিরভাগ সময় এদের বুদ্ধি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, সহজ সরল থাকে, এবং অনেকটাই নমনীয় এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। এবার দুটো বিকট আঙ্গুলে আমরা যাব। তার মধ্যে প্রথমটা হচ্ছে তেঁতুলের মতো আঙ্গুল। এটা হচ্ছে তেঁতুলের মতো আঙ্গুল। কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরকম হয়তো আঙ্গুলটা ছিল, বা এখানে হয়তো কিছু একটা ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, আঙ্গুল বেঁকে গেছে, এগুলো হতে পারে। সবচেয়ে নিয়মতান্ত্রিক হচ্ছে চৌকো আঙ্গুল। এরা বাস্তব বোধযুক্ত, যুক্তিবাদী, এবং নিয়ম মেনে চলার টেন্ডেন্সি এদের মধ্যে রয়েছে। লাস্ট হচ্ছে গিয়ে কোঁকড়ানো আঙ্গুল। কোঁকড়ানো আঙ্গুল বিশেষ করে বুড়ো আঙ্গুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মেয়েদের হাতের ক্ষেত্রে।
এবারে কোকড়ানো আঙ্গুল যদি থাকে সেই ক্ষেত্রে সন্তানহীনতা ইন্ডিকেট করে। এটাকে আমি আরেকটু ডেপথে বলছি, একটুখানি খেয়াল করুন। এরকম কোকড়ানো টাইপের আঙ্গুল আছে। এরকম হচ্ছে গিয়ে কোকড়ানো আঙ্গুল, কিন্তু এর মধ্যে আঙ্গুলটা খুব ছোট। মানে সেই ক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাসের অভাব, লো স্পার্ম কাউন্ট এগুলো দেখতে পাওয়া যাবে। এবং সেই ক্ষেত্রে কৃত্রিম প্রজননের দিকে যাওয়ার চিন্তা এটা কিন্তু করা যেতে পারে। এরপরে যদি আমরা আরেকটু ডিপতে যাই, এর সঙ্গে আমরা একটা রেখাকে নেব, যেটা হচ্ছে হৃদয় রেখা। হৃদয় রেখা এরকম হয় দেখতে, বা হৃদয় রেখার এই সমস্ত দিকে এরকম ভাবে কিছু লাইন্স দেখতে পাওয়া যায় হৃদয় রেখার একদম শেষ দিকে। যাদের ক্ষেত্রে এই লাইন্স গুলো প্রমিনেন্ট রয়েছে তাদের কিন্তু সমস্যা অনেকটাই কমলো। কিন্তু যাদের ক্ষেত্রে এই লাইনগুলো খুব জ্বালিয়েছে হৃদয় রেখাকে, তাদের কিন্তু বিভিন্ন ধরনের সম্পর্কের মাধ্যমে প্রবল সমস্যা দেখতে পাওয়া যায়। স্যার এটা আর একবার বলবেন ভালোভাবে? স্যার কোনটা? অ্যাকচুয়ালি হৃদয় রেখা মস্তক রেখা এগুলো তো আমরা শিখিনি, খুব কনফিউজিং কোনটা হৃদয় রেখা কোনটা আমি মস্তক এক্ষুনি রেখা মানে করে ভুলে দিচ্ছি। গেছি। আমাদের হ্যাঁ। হাতে চারটে মূল রেখা দেখতে পাওয়া যায়, চারটে মূল রেখা। যে কোনো মানুষের হাতে আমরা চারটে এক্সপেক্ট করি। তাহলে এই চারটের মধ্যে প্রথমটা হচ্ছে, আমি একটু কাজ করি, আর একটা সেকেন্ড, এটা কি? ও, ও, হুম। তাহলে প্রথম হচ্ছে এই রেখাটা, এটা আমাদের হাতে থাকবে, এটার নাম আয়ুরেখা। এটাকে পিতৃরেখাও বলা হয়, আয়ুরেখা, পিতৃরেখা বলা হয়। এই যে রেখাটা, এই রেখাটার নাম হচ্ছে হৃদয় রেখা, সরি শিরোরেখা। শিরোরেখা, লাইন অফ ব্রেইন, লাইন অফ হেড, হেড লাইন, এই সমস্ত নাম আছে এর। তো আমরা একে নাম দেবো মাতৃরেখা। তো পিতা আর মাতা। আর এই রেখাটার নাম হচ্ছে হৃদয় রেখা। হৃদয় রেখার নাম হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে লাইন অফ ইউনিয়ন। না, লাইন অফ ইউনিয়ন না, প্রেমের রেখা, বিবাহ রেখা হিসেবে ট্রিট করা যেতে পারে। আর এ বাদ দিয়ে আরো কয়েকটা রেখা দেখতে পাওয়া যায়, তার মধ্যে প্রথমটি হচ্ছে হৃদয় রেখার শিরোরেখা, এদেরকে ক্রস করে উঠবে এই যে রেখাটা, এর নাম হচ্ছে ভাগ্য রেখা। এটা বিভিন্ন টাইপের হতে পারে। এই রেখাটা, ভাগ্য রেখাটা বিভিন্ন রকম হতে পারে। ভাগ্য রেখাটা এখান থেকে উঠতে পারে, ভাগ্য রেখাটা স্ট্রেট উঠতে পারে, ভাগ্য রেখাটা গিয়ে এরকম ঘুরে আবার চলে আসতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে। কিন্তু ভাগ্য রেখাটা হচ্ছে আমাদের এই মেইন চারটে লাইনের মধ্যেই চারটে লাইন। তাহলে প্রথমটা হচ্ছে আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা। এ বাদ দিয়েও দিব্যানুভূতি রেখা, ব্রেন লাইন, ভ্রমণ রেখা, সন্তান রেখা, বিবাহ রেখা ইত্যাদি ইত্যাদি বহু রেখা রয়েছে। সেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। স্যার আপনি বললেন না যে একটু খোঁচা খোঁচা রেখা থাকলে হৃদয় 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 রেখার উপর যদি খোঁচা হ্যাঁ, খোঁচা। এই রেখাগুলো এইখানটায় থাকে, মাছের কাঁটার মতো দেখতে। এগুলো হাতটা তুলে থাকলে। একবার দেখে নিন। এই হ্যাঁ, এগুলো রেখাগুলো থাক। আমাদের সন্তান প্রাপ্তির বিষয়টিকে ইন্ডিকেট করে। এই রেখাগুলো সন্তান প্রাপ্তিটাকে দ্রুত করার চেষ্টা করে। কিন্তু এই রেখা যদি শুধু নিচের দিকে থাকে, এই রেখা যদি নিচের দিকে থাকে আর উপরের রেখার সঙ্গে নিচের রেখার কোনো সামঞ্জস্য নেই, তাহলে এই রেখা কিন্তু পুলিশি ঝামেলা দিতে পারে। পুলিশি ঝামেলা, আইনি অশান্তি, এই সমস্ত গুলোকে দিতে পারে। এবং সেখান থেকে নিস্তার নেই, প্রবলেম থাকবে, লং টার্মের জন্য প্রবলেম চলতে দেখতে পাওয়া যাবে। তাহলে এই যে মাছের কাঁটার মতন রেখাগুলো, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এরা পুষ্টির জন্য ইম্পর্টেন্ট, এরা ডিসিশন মেকিং এর জন্য ইম্পর্টেন্ট, এরা বিবাহ হবে কি হবে না, হলে কবে হবে, এইটা বিচার করবার জন্য ইম্পর্টেন্ট। ফলে এই মাছের কাঁটার মতন দেখতে রেখাগুলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবং এই রেখাগুলোই মায়ের ক্ষেত্রে সন্তান ধারণ ক্ষমতা নির্দেশ করে। এই রেখাগুলো বেশি থাকলে কি হয়? বেশি থাকলে পরে বিপদ। বিপদ মানে হচ্ছে ঝামেলায় জড়িয়ে যাওয়া, খুব অশান্তি। কোনো কিছুর অর্ডার দিয়েছেন কিন্তু জিনিসটা এসে পৌঁছচ্ছে না, এদিকে টাকা আটকে রয়েছে, ওদিকে জিনিস আসছে না, এই টাইপের সমস্যা দেখতে পাওয়া যায়। থ্যাংক ইউ স্যার। তার সঙ্গে সঙ্গে মানসিক দুর্বলতা, এটা হচ্ছে মাস্ট। মানসিক দুর্বলতা থাকবেই। স্যার আর স্যার চ্যাট বক্সে স্যার একটা কম জিনিস থাকলে মানে লিখেছিলাম। হয়তো দুই তিনটা আছে, তাহলে কি হয়? একজন একজন করে। স্যার বলছি কি যদি স্যার আমি বলছিলাম চ্যাট বক্সে একটা জিনিস লিখেছিলাম, ডাবল ভাগ্যরেখা থাকলে কি হয়? ওটা ভাগ্যরেখা। হ্যাঁ, দুটো ভাগ্যরেখা। এই দুটো ভাগ্যরেখা থাকলে কি হয়, এটা সাধারণত এদের দুটো উৎস দেখতে পাওয়া যায় আয়ের। কিন্তু আমার ছোট্ট ক্যারিয়ারে আমি এটা দেখেছি যে হাতে দুটো ভাগ্যরেখা রয়েছে, একটি ভাগ্যরেখা ঠিকঠাক, আরেকটি ভাগ্যরেখা ভাঙাচোরা। ভদ্রলোক রেলে চাকরি পেয়েছে, গ্রুপ ডি রেলে চাকরি পেয়েছে, চাকরি ছেড়ে দিয়ে এসে হচ্ছে কি কুমোরের চাকা হয় না, ভাঁড় তৈরি করে, সেই ভাঁড় তৈরির কাজকর্ম করে। কিন্তু তার হাতে দুটো ভাগ্যরেখা রয়েছে। তো সুতরাং হাত যদি ভালো থাকে, হাতের কোয়ালিটি যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে দুটো ভাগ্যরেখা অবশ্যই বেনিফিশিয়াল। কিন্তু খেয়াল রাখতে হবে হাতের কোয়ালিটি যেন ভালো থাকে, হাতের টাইপ যেন ভালো থাকে, এবং হাতে বড়সড় কিছু করবার যোগ পরিলক্ষিত হয়ে থাকে। স্যার শিল্পা কথা বলছি। ভাগ্যরেখা স্যার যেটা আপনি একে এক্ষুনি দেখালেন, ওটা অনেক সময় দেখা যায়, এটা তো আপনি দেখালেন একদম নিচ থেকে ওপর ওই মধ্যমার দিক অব্দি গেছে, কিন্তু অনেক ভাগ্যরেখা রয়েছে যেটা না হাতের কিছুটা গিয়ে তারপরে মানে সেটা ডান হাত বাঁ হাত দু ক্ষেত্রেই কিছুটা গিয়ে সেটা মিলিয়ে গেছে আর দেখা যাচ্ছে না। মানে যেটা মাতৃরেখা বলছিলেন, ওই রেখাটার কাছাকাছি গিয়ে শেষ হয়ে গেছে। ওটাই ভুল। সেই ক্ষেত্রে এই মানুষটার জীবনে স্ট্রাগল রয়েছে, এবং যেটা সে করবে সেটা নিজেকেই করতে হবে। কারণ কোনো রকম সাপোর্ট ব্যাকআপ এগুলো কিন্তু পাওয়া যাবে না, এবং ওইগুলো ছাড়াই এই জাতককে এগোতে হবে, জীবনে কিছু করে দেখাতে হবে। এবং সেক্ষেত্রে কি স্যার সফলতা হওয়া বা এগুলো কি দিলে সম্ভব? হবে, দিলে হবে কিন্তু। স্যার, যদি স্যার এই বলছি ভাগ্যরেখাটা বেসিক্যালি, স্যার, শিল্পা বলুন। স্যার আমি বললাম এক্ষুনি। হ্যাঁ বলুন, আরেকটা কিছু বলছিলেন। না, অন্য আর একজন কেউ বলছিলেন হয়তো এবার। না না, বলুন। স্যার বলছি, স্যার বলছি, হ্যালো, ও শুনতে বলুন পাচ্ছেন বলুন। স্যার? হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ বলছি, ভাগ্যরেখাটা স্যার কোন জায়গা থেকে বেসিক্যালি শুরু হবে? অনেক ক্ষেত্রে স্যার নিচের থেকে শুরু হচ্ছে না, হাতের হাতের ছবিটা মাঝ দেখতে মানে পাচ্ছেন তো? ধরতলের মাঝখান হাতের থেকে শুরু ছবিটা দেখতে হচ্ছে। পাচ্ছেন? হ্যাঁ 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 খুব হ্যাঁ। ভালো ভাগ্যরেখা হচ্ছে এই মণিবন্ধ থেকে একটু ছেড়ে তৈরি হবে, স্ট্রেট উঠবে, শনির ক্ষেত্রের কাছাকাছি যাবে, গিয়ে থামবে। এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির ভাগ্যরেখা। এবার ভাগ্যরেখাটার নিচের দিকে চলে যাবে, অনেক নিচে। তার মানে ছোট্টবেলা থেকে শুরু করতে হবে। স্ট্রাগল রয়েছে, বয়সটা আমি পরে শেখাবো। স্ট্রাগল প্রচুর, ছোট্টবেলা থেকে তো করার কথা নয়। কাউকে যদি 13 বছর বয়স থেকে কাজ করতে শুরু করতে হয়, তাহলে সেটা তো তার কাজ করার বয়স নয়। তাহলে ভাগ্যরেখা হচ্ছে লাইন অফ কর্মা। আগে যেমন আমরা লিখলাম হচ্ছে গিয়ে লাইন অফ প্যারেন্টস, বাবা রেখা, লাইন অফ মাতৃরেখা, তেমনি হৃদয়ের রেখাটাকে আমরা বললাম লাইন অফ রিলেশনশিপ, আর ভাগ্যরেখাটাকে আমরা বলবো লাইন অফ কর্মা, লাইন অফ প্রফেশন। ঠিক তেমনি ভাবে রবি রেখা পরবর্তীকালে যখন আমরা পড়বো, তাকে আমরা নাম দেব লাইন অফ ফেম, লাইন অফ সাকসেস। ভাগ্যরেখাটা কিন্তু স্যার আমি একটা সাকসেস কোশ্চেন কে করবো। ইন্ডিকেট করবে। স্যার আমি এবার একটা কোশ্চেন এই, করবো। হ্যাঁ, আহানা ম্যাডাম একটা কমপ্লিট হোক, তারপরে করবি। হ্যাঁ হ্যাঁ। আমি আমি বলছি না স্যার, এটা অন্য কেউ বলছে, আমার প্রশ্ন এটা নয়। আচ্ছা, এটাকে কমপ্লিট করে নি। আচ্ছা, এবার ভাগ্যরেখা যদি এইখানে এসে এরকম বন্ধ হয়ে যায়, হতেই পারে। তার মানে হচ্ছে কি এই সময়ের পর থেকে তার লাইফে কিছু একটা বড় চেঞ্জেস আসছে।
প্যারালালি আরেকটা রেখা উঠেছে। মানে এই লোকটা এই বয়সে এসে একটা ব্যবসাপত্র শুরু করেছে, এবং সেই ব্যবসাটা এখানে এসে কাজটা পরিবর্তন হয়েছে, তারপরে সেই আলাদা যেটা শুরু করেছে সেটাই রান করতে শুরু করেছে। ঠিক আছে, তো ভাগ্যরেখা আমরা পড়বো, ভাগ্যরেখায় ফর্ক রয়েছে, জব চিহ্ন রয়েছে, বিভিন্ন জিনিস আমরা পড়বো। আচ্ছা, স্যার আমি এবার একটা কথা জিজ্ঞেস করছিলাম ভাগ্যরেখা সম্পর্কে, যে যদি ভাগ্যরেখাটা আয়ুরেখা আর মধ্যখানের রেখাটাকে কি বলে বললেন? শিরোরেখা। শিরোরেখা। ভাগ্যরেখা এবং শিরোরেখার মধ্যেখান থেকে শুরু হয়ে সোজা শনির ক্ষেত্রের দিকে একদম শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায়, তাহলে সেটা কি ইন্ডিকেট করে? আছে হাতের কাছে এরকম জিনিস আছে? এই তো আমার হাতটাই আছে, আচ্ছা। দেখতে পাচ্ছেন? ওটা হচ্ছে আলাদা জিনিস, ওটা এখন বলবো না। ওটা হচ্ছে সিমিয়ান লাইন আছে। হ্যাঁ, ওটা সেটা কি জিনিস? গন্ডগোল। ওটা হচ্ছে গিয়ে একটু কখনো কখনো খুব মাথা গরম হয়ে যাবে, বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে লোকে প্রেশার দিয়েই রেখে দেবে। কখনো কখনো একটা বিদ্রোহ কোশ্চেন, হবে, কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে প্রেশারেই থাকতে হবে। মানে ও, লোকে খাটাখাটনিটা আমাকে খুব প্রেসার রয়েছে, দিয়ে রেখে দেবে? খাটাখাটনিটা খুব করতে হয়, এবং খাটাখাটনি করেও যে খুব মন টন খারাপ থাকে তা কিন্তু নয়। আমরা ওই যে প্রথম যে আঙ্গুলটা দেখালাম না, একটু চওড়া টাইপের আঙ্গুল, হ্যাঁ, চওড়া হ্যাঁ। টাইপের নখ, ওটার যে ক্যারেক্টারিস্টিক্স, যে নিঃস্বার্থ ভাবে কিছু করা, বেশি ভাবনা চিন্তা না করে, সেটা হচ্ছে এটা। সাধারণত এই টাইপের লাইন থাকলে এডুকেশনটা যতটা ইচ্ছা, যতটা যোগ্যতা, সেই পর্যন্ত না গিয়ে ব্লক হয়ে যায়। থ্যাংক ইউ স্যার। স্যার। আচ্ছা, কে বলছেন? পিন্টু বাবু? কিন্তু হ্যাঁ, হ্যাঁ, বলুন। বলছি কোনো ভাগ্যরেখা যদি চন্দ্রক্ষেত্র থেকে শুরু হয়ে রবির ক্ষেত্রে নিচেটায় যে টিকে, সেক্ষেত্রে কি হতে পারে? দেখুন, জেনারেলি চন্দ্রক্ষেত্র থেকে যদি এরকম রেখা ওঠে, এরকম যদি রেখা ওঠে, এইটাকে হ্যাঁ, এবং সরাসরি রবির ভাগ্যরেখা নিচেটাই হিসেবে এটাকে ট্রিট করা যাবে না। এটা হচ্ছে সেমি ভাগ্য। এই রেখাটা এই জাতকদের মধ্যে স্পিরিচুয়াল সেন্স বাড়িয়ে দেয়। একটা মজার কথা বলি আজকে, আপনারা তো হাত দেখা শিখছেন। যখনই কোনো রেখা কোনো ক্ষেত্রকে আবদ্ধ করে, তখন সেই ক্ষেত্রটার পাওয়ারকে বাড়িয়ে দেয়। ধরুন, আমাদের চন্দ্র তো আমাদের মাইন্ড, তো যদি কোনো রেখা এইভাবে আমাদের চন্দ্রকে আবদ্ধ করে, তাকে বলা হয় দৈব অনুভূতি রেখা। এবং এই মানুষের যে মনন ক্ষমতা, সেটা ভীষণ বেশি, একদম স্পিরিচুয়াল গুরু, যা বলছে মিলছে। এবার সেরকম যদি না হয়, সেরকম না হয়ে এটা কি হয়েছে, এই রেখাটা এই চন্দ্রক্ষেত্র থেকে উঠে রবির দিকে গেছে, তাহলে এটা রবি রেখা হয়নি পুরোপুরি, এটা ভাগ্যরেখা পুরোপুরি হয়নি, এটা পুরোপুরি দৈব অনুভূতি রেখা হয়নি। তাহলে এই রেখাটা একটা ইনকমপ্লিট রেখার দলে পড়বে। এই মানুষটার মায়ের প্রতি ভীষণ অ্যাটাচমেন্ট থাকবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে এই মানুষটা সমাজের জন্য, সোসাইটির জন্য কিছু করবে, 10টা মানুষ হলেও চিনবে এই লোকটাকে। 3 নম্বর হচ্ছে এই মানুষটার মধ্যে ওই ম্যানিফেস্টেশন, মেডিটেশন, এই সমস্ত বিষয়ের প্রতি অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং এই মানুষটার একটা স্পিরিচুয়াল জার্নি, এটা হচ্ছে গিয়ে থাকবে। যদি আয়ুরেখার প্রথম দিকটা ডিস্টার্ব হয়, তাহলে চাইল্ডহুডটা টাফ কাটার সম্ভাবনা। স্যার একটা কথা বলবো? এই, একটা লোক বলতে বলতে তো হবে, উৎপাট করলে হবে? আস্তে আস্তে তো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শোভা আগে বলবেন, তারপরে সঙ্গীতা বলবেন। আচ্ছা স্যার, এই আয়ুরেখার পাশ দিয়ে ভাগ্যরেখা একটা লাইন উঠেছে, তারপরে মিডল মানে পামের মিডলে গিয়ে দুটো লাইন হয়েছে, আবার আরেকটা তার উপর থেকে আবার গিয়ে শনি রেখার মানে শনি স্থান অব্দি সোজা গেছে। এটা কি ওইসব আমরা কি এখান রকম? থেকে বলতে পারবো না, এখন আমরা শুধু গড়ন গঠন পড়ছি, তো অত জটিল কি আমি শুনে শুনে বলতে পারি? স্যার দেখাবো স্যার? না, আজকে দেখাতে হবে না, নেক্সট ক্লাসে আপনি ছবিটা পাঠিয়ে রাখবেন, আমি ওই দিনকে কয়েকটা পাম অ্যানালাইসিস করা শিখিয়ে দেবো, মানে শিখবো আর কি। তবে আরেকটু আমরা শিখি, শিখে তারপরে আমাদের শেখাটা অনেক ইজি হবে। আমরা সবাই তো রেখাও চিনি না, যেটা বুঝতে পারছি। ঠিক আছে।
সঙ্গীতা বলুন। হ্যাঁ স্যার, বলছি যে ধরুন বাম হাতে একরকম রেখা আছে, মানে ধরুন বাম হাতে ভাঙাচোরা রেখা আছে, ভাগ্য রেখা, ডান হাতে কারো ভালো আছে, তো সেক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে ভগবান আপনাকে কানা জন্ম দিয়েছে, কিন্তু আপনি নিজের ক্ষমতায় চোখ বানিয়ে নিয়েছেন, চশমা পরে ঠিক হয়ে গেছে। মানে আপনাকে যেভাবে পৃথিবীতে পাঠিয়েছে তার থেকে হুম হুম। আপনি নিজের কর্মে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ওইটা আপনার হওয়ার কথা ছিল না, কিন্তু যেটা আপনি করেছেন সেটা অনেকটাই বেশি এবং পুরোটাই নিজের যোগ্যতায় করেছেন। আচ্ছা স্যার, যদি চন্দ্র থেকে কোনো রেখা শুরু হয় ওই শিরোরেখায় গিয়ে থেকে যায়, তাহলে কি এই আপনি যেটা আগের ক্ষেত্রে এক্সপ্লেন করলেন ওরকমই কি হবে না অন্য কিছু হবে? এরকম রেখা, এরকম রেখা আপনি যেটা এক্সপ্লেন করলেন চন্দ্র থেকে শুরু হয়ে গিয়ে শনির ক্ষেত্রে গেছে বা কিছু বা রবির ক্ষেত্রে গেছে, এটা আপনি খুব এক্সপ্লেন করলেন। আনকমন। চন্দ্র থেকে শুরু হয়ে রবিতে যাওয়া এটা আনকমন, আর হ্যাঁ। চন্দ্র থেকে শুরু হয়ে শিরোরেখায় যাওয়া এটা খুব কমন। আচ্ছা। চন্দ্র থেকে স্যার যদি শনি শিরোরেখায়, ক্ষেত্রে গেলে? শনির ক্ষেত্রটা কমন। ভাগ্যরেখা তো শনির ক্ষেত্রেই যাবে। আমাদের প্ল্যানেট অফ খারাপটা ভালো। কর্মা, আমাদের প্ল্যানেট অফ কর্মা এটা হচ্ছে শনিদেব। তাহলে শনির ভাগ্য, আমাদের লাইন অফ কর্মা কোথায় যাবে? নিচ থেকে শুরু হয়ে শনির দিকে যাবে। এটাই কমন, এটাই হওয়া উচিত। কিন্তু কি হচ্ছে, আমাদের অনেক সময় ঠিকঠাক যাচ্ছে না, তখন আমরা অভাগা দুর্ভাগা হয়ে পড়ছি। ঠিক স্যার আছে? আরেকটা কথা বলছি। স্যার কোনটা কার ক্ষেত্র স্যার না ওইটাই না না বুঝতে না পারছি না, না স্যার। একদমই না। একজন বললে আরেকজন তার মধ্যে নয়। স্যার বলছি যে আপনি তো বললেন যে একটা হাত দেখিয়ে বললেন যে যে এই হাতটা সবই ভালো, তো এই তিলের জন্য খারাপ হতে পারে। তো কি খারাপ হতে পারে সেটা তো বললেন না। আমরা বলবো, আমরা ওগুলো যাইনি এখন। আচ্ছা, আচ্ছা এবার স্যার একটা বলছি। স্যার বলছি একটা বলুন, কি বলছিলেন? না না স্যার, আমার যেটা বলার ছিল হয়ে গেছে, বাকিরা বলুক। তাহলে ও আরেকজন কি, স্যার, স্যার একজনটা বলছি রেখা স্যার বা আমি ক্ষেত্র। বলছি আমি বলছি স্যার কোনটা কার ক্ষেত্র এটা ঠিক বুঝতে পারছি না, যদি একটুখানি মানে বলে দিতেন। আমি বলে দিচ্ছি। তো প্রথমটা হচ্ছে বৃহস্পতি, তর্জনীর নিচে, এইটা। তারপরের জায়গাটা হচ্ছে শনির ক্ষেত্র, ছোট্ট ক্ষেত্র। রবি। তারপরের ক্ষেত্রটা হচ্ছে রবির ক্ষেত্র, এটাও ছোট ক্ষেত্র। তারপরটা হচ্ছে বুধের ক্ষেত্র, চওড়া। তার ঠিক নিচে, বুধের ঠিক নিচে হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। তার ঠিক নিচে হচ্ছে চন্দ্রের ক্ষেত্র, বড়। এই দিকটাতে এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, এরকম। এই জায়গাটা হচ্ছে রাহুর ক্ষেত্র, আর এই ক্ষেত্রটা হচ্ছে কেতুর ক্ষেত্র। ঠিক আছে? পরিষ্কার হলো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার হ্যাঁ তো স্যার। বুঝতে তাহলে পারছি না। এটা হচ্ছে বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল, চন্দ্র, শুক্র, রাহু, কেতু। স্যার স্যার বলছি প্রথমের অক্ষরটা দিয়ে একটু মানে লিখে দিন, যেটা বৃহস্পতি মানে প্রথমের অক্ষরটা দিয়ে, তবে পরে যখন দেখবো তখন আমরা অমনি ভাবে ড্রয়িং করে নিতে পারবো। এটা হচ্ছে বৃহস্পতি, এটা হচ্ছে শনি, এটা হচ্ছে রবি, এটা হচ্ছে বুধ, এটা মঙ্গল, এটা চন্দ্র, এটা কেতু, এটা হচ্ছে আহ শুক্র শুক্র, স্যার। এটা হচ্ছে রাহু। বাস, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রগুলোকে আমরা বুঝলাম। এবার একটা এই স্যার হাতটাকে, হ্যাঁ বলুন। বলছি, চন্দ্ররেখা থেকে শনিক্ষেত্র হয়ে মানে শনিক্ষেত্র দিয়ে রেখা যদি থাকে ভাগ্য রেখাটা, তাহলে সেটা কি জায়গায় যাবে? তাহলে কাউকে সাপোর্ট করতে হবে, মানে সেই লোকটাকে একজনকে জোগাড় করতে হবে। সেটা বর হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে। সে একটা ধাক্কা দিল, ধাক্কা দিলে পরে সে গিয়ে গাছে উঠবে। কিন্তু এই আচ্ছা। ধাক্কাটা না হলে হবে না। মানে মানে তার সবসময় স্যার সাপোর্ট চাই, তাই তো? ইনিশিয়ালি একটা সাপোর্ট চাই। ইনিশিয়ালি সাপোর্টটা দিয়ে দিল, রেল লাইনে চলে এলো, সোজা কুম্ভ মেলা। কিন্তু স্যার একা একটা একা কোশ্চেন করবো? রেল লাইনে যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার একটা কোশ্চেন হ্যাঁ হ্যাঁ বলছি বলুন। স্যার। বলছি এই যে একটা মঙ্গল আপনি এঁকেছেন স্যার, আর এই যে শুক্র আর রাহুর মাঝে একটা মঙ্গল কি আছে? অনেকের কাছে শুনেছি, বা আয়ু হ্যাঁ হ্যাঁ, রেখার পাশে যে হয়। আমাদের ওই
যারা পাশ্চাত্য জ্যোতিষ করেন তাদের তো হ্যাঁ। রাহু আর কেতু নেই। তারা এই হুম। রাহুর এই জায়গাটাকে, এই কেতুর জায়গাটাকে প্লেন অফ মার্স, এইটাকে আপার মার্স, এটাকে লোয়ার মার্স বলে। হুম। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমাদের স্যার এই আমার রেখা, আমাদের এই রেখা, করতলের ক্ষেত্র, এর আলাদা আলাদা ইন্ডিকেশন রয়েছে। সেইগুলো আমরা শিখবো, মানে অনেকটাই জটিল। যেমন আমাদের কিছু বিচারের ক্ষেত্র রয়েছে, কিছু আমাদের ভাবনার ক্ষেত্র রয়েছে, কিছু অনুভূতির ক্ষেত্র রয়েছে। এগুলোকে আস্তে আস্তে বুঝতে হবে। তো আস্তে আস্তে আমরা করব। আর কি বলছেন বলুন। আমি বলছিলাম পায়েল, বলছিলাম হ্যাঁ, যে আপনি কয়েকবার কয়েকজন অ্যাস্ট্রোলজির কাছে আমার নিজের পার্সোনাল কারণে আমি দেখিয়েছিলাম। তো তারা আমাকে যখনই যারা পাম দেখেছিল আর কি, তারা সবাই একই কথা, মানে প্রত্যেকটা, আমি অবাক হয়ে গেছিলাম, সবাই একই কথা, আপনি কাউকে হাত দেখাবেন না। তো এই কারণটা কিন্তু ওটা কোনোদিনও আমাকে অ্যানালিসিস করে বলেননি যে কেন দেখাবো না। তো এটা আমাকে বলতে আপনি কাউকে বেশি হাত দেখাবেন না এরকম বলতো, এটা কেন? তো এটা এটা হচ্ছে কি আপনাকে একটা প্রায়োরিটি দেওয়ার জন্য, এটাকে বলে প্রায়োরিটি কমপ্লেক্স। যে আচ্ছা। আপনাকে কি বলে দিল যে আপনার হাতটা ভীষণ ভালো, আপনি আমাকে দেখিয়েছেন আর কারোর কাছে দেখাবেন না। দেখালেই স্যার সর্বনাশ। আচ্ছা। স্যার আমি একটা স্যার কথা বলতে চাই। স্যার বলছিলাম, পল্লবী বলুন। হ্যাঁ স্যার বলছিলাম যে এই ভাগ্যরেখাটা অনেকের আবার হচ্ছে যে মানে টানা এক টানা না থেকে না ভেঙে ভেঙে থাকে, সেই ক্ষেত্রে স্যার আমরা কি বুঝবো? তো ভাগ্যরেখা যদি ভেঙে ভেঙে থাকে, তাহলে এটার গ্রামার হচ্ছে গিয়ে প্রফেশনে চেঞ্জ হয়েছে, বা প্রফেশন চেঞ্জ করতে হবে। এবার ভাগ্যরেখার ভাঙাগুলো অনেক রকম আছে, এইটা আমি একরকম ভাঙা দেখালাম। আরেকটা ভাঙা দেখাই। আরেকটা ভাঙা হচ্ছে, প্রত্যেকটার মিনিং কিন্তু আলাদা। এই প্রথম যে ভাগ্যরেখাটা 1 নম্বর, এটার মানে হচ্ছে একটা প্রফেশনে শুরু হচ্ছে, চলছে, চলতে চলতে আরেকটা শুরু করলো, এটাকে স্টপ করলো, করে আরেকটা শুরু করলো, এটাকে স্টপ করলো। এইটার ক্ষেত্রে হচ্ছে কি, এই পরেরটা হচ্ছে জবলেস হয়ে যাওয়া, কিংবা কিছুই করছে না, কিংবা হঠাৎ করে পারিবারিক এমন দুর্যোগ এসছে, কিছু সময়ের জন্য ব্ল্যাক আউট হয়ে গেছে। এইটা আচ্ছা। হচ্ছে গিয়ে একটা ব্যবসা করছিল, করতে করতে হঠাৎ বুঝতে পারলো যে এই ব্যবসাটা দাঁড়াবে না। তখন আরেকটা ব্যবসা শুরু করলো, এই ব্যবসাটাই কিন্তু অন্য কারোর তৈরি ব্যবসা, সেখানে ঢুকলো। অথবা এমন একটা বিজনেস স্টার্ট করলো যেখানে পার্টনারশিপ আছে, মানে কোনো একজন পার্টনার, সে এখানে সুপিরিয়র, সেই পার্টনার কাজটা করছে, তার সঙ্গে এগিয়ে জুড়ে বসলো, এরকম। তো আপনারা হচ্ছে গিয়ে যেটা করবেন, সেটা হচ্ছে গিয়ে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে আজকে তো প্রথম দিন, প্রচুর প্রশ্ন, তো ওই প্রশ্নগুলোকে একটু সুপ্ত রাখা শিখতে হবে। অনেক প্রশ্ন, কিছু করার নেই। ধরুন, আপনারা মনে করে দেখুন, আমি আজকে যেগুলো পড়িয়েছি, নখের গড়ন, আঙ্গুলের গড়ন, আপনারা ভুলে গেছেন, এই মুহূর্তে কিন্তু মাথায় নেই। তো আমাদেরকে ওই জিনিসগুলো হচ্ছে শিখতে হবে। এবং একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গ্রামার। গ্রামার, এই ব্যাপারটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে রয়েছে, সেটা আপনাদেরকে ফলো করতে হবে। তো এই হাতটার একটা স্পেসিফিক ব্যাপার রয়েছে, সেটা আমি আপনাদেরকে শেয়ার স্যার করব। লাস্ট প্রশ্ন একটাই ছিল, অনেকে বলে যে ভালো রেখা হোক, মানে ভালো রেখা বেশি দেখালে হাত ভালো রেখা অনেকে তুলে নেয় বা কিছু এরকম বলে গ্রামের লোকেরা, তো সেটা কি সঠিক না ভুল? তো আহ এরকম কারণ হয় না যে সব রেখা ভালো। সেটা বলছি না, কারণ যদি হাতে ভালো রেখা থাকে কেউ কি মানে ব্ল্যাক ম্যাজিকে তো ক্ষতি করে, সেটা আমরা তো বুঝতেই পারছি, সেটা হয়ও আপনি বললেন, কিন্তু মানে কারোর যদি হাতে ভালো রেখা থাকে, কোনো কি মানে অ্যাস্ট্রোলজার সেটা না, তুলে নিতে পারে অত বা সেটা ক্ষতি ক্ষমতাশালী তো, করতে পারে? না না, পারে না। হ্যাঁ বলুন। তবে একটা নজর দিতে পারে, নজরের কিন্তু একটা নেগেটিভিটি আছে। আপনার হাতে আচ্ছা একটা আচ্ছা। অসাধারণ ভাগ্যরেখা রইলো, তো সেটা দেখে বলতে পারে, ও কি ভাগ্যরেখা, পরের দিন পেট খারাপ। এটা হয়। আচ্ছা আচ্ছা। অংশমান বলুন। স্যার বলবো একটু? না, অংশমান বলবেন, তারপর আপনি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, একটু আসতে, ঠিক আছে বলুন। হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে কি ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি যে এই যে মানে অ্যাকচুয়ালি আমি তো কোনোদিনও পামিস্ট্রি বা এই নখের এইসব ব্যাপারে কোনোদিনও পড়াশোনা করিও নি বা আইডিয়াও নেই। তো এগুলোর কি কোনো ফর্মাল নোটস বা কিছু দেবেন, বেসিক কিছু নোটস? হ্যাঁ, দেবো দেবো দেবো। মানে অ্যাকচুয়ালি মানে আপনি যেটা পড়ালেন মানে পুরো মাথাটা ট্যানজেন্ট হয়ে বেরিয়ে গেল একদম। না, উনি হচ্ছে গিয়ে যেটা পড়াচ্ছি, এখানে হুম। একটা ম্যাজিক কাজ করবে, এটাতে আপনাকে আমার উপর ভরসা রাখতে হবে।
বিষয়টা হচ্ছে আমি যা পড়াবো দেখবেন ম্যাক্সিমামটাই বুঝতেও পারছেন না, নিতেও পারছেন না, কেমন সব ঘোলা ঘোলা। সেটাই কিন্তু মনে হচ্ছে স্যার। হ্যাঁ। কিন্তু একবার আপনারা ভিডিওগুলো দেখবেন, একবার বা দুবার, কিছু নোটস পাঠানো হবে সেগুলো পড়বেন একটু আধটু। হুম, এবং এই যে এনভায়রনমেন্টে আমি আপনাদেরকে রাখবো 2 বছর, হুম। 2 বছর পরে আপনারা দেখবেন কিচ্ছু শেখা হয়নি। আপনাদের যখন কিছু প্রশ্ন আসছে মনের মধ্যে, আপনাদের মনে হবে এটা তো শেখা হলো না, ওটা তো শেখা হলো না। কিন্তু যখন আপনাদের হাতে চার্ট আসবে কিংবা হাত দেখে যখন আপনারা প্রেডিকশন করবেন, তখন দেখবেন ম্যাক্সিমামটাই ঠিক হচ্ছে। হ্যাঁ স্যার, এটা এটা হয়, সাবকনশিয়াস মাইন্ড কাজ করে। স্যার আর তো একটা ছোট, হ্যাঁ একটা ছোট রিকোয়েস্ট যেটা নোটস নিয়ে, সেটা হচ্ছে বেঙ্গলিটা স্যার অত ভালো মানে আমার, মানে অ্যাকচুয়ালি ইংলিশ মিডিয়ামে পড়েছি, একটু ইংলিশ বেসড নোটস হলে ভালো হতো স্যার। না আমি বড় বড় আচ্ছা, ক্যাসেট একটা স্কুলে ভালো পড়াশোনা জিনিস শেয়ার করেছি। করি, সেম প্রবলেম একটা স্যার। ভালো জিনিস শেয়ার করি, হ্যাঁ। মানে আমি সেন্ট জেভিয়ার্স স্টুডেন্ট, মানে ছোটবেলা থেকে, ওর জন্য মানে আমার হ্যাঁ, আমি আপনার বাংলাটা। প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ। একটা ভালো জিনিস শেয়ার করি, তারপরে তো দিচ্ছি। এই দেখুন, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এটা থেকে আমি পেলাম, আমি আজকে অ্যাস্ট্রোলজিতে এমএ পাস হলাম, মানে অফিসিয়ালি সার্টিফিকেটটা পেলাম ইগনো থেকে। ইগনু থেকে। হুম। তো এটা আমি জীবনে কোনোদিন হিন্দি পড়িনি। ইগনুতে পরীক্ষাটা দিতে হচ্ছে পুরোটা হিন্দিতে, মানে মানে প্রত্যেকটা পেপার, 8টা পেপারের 7টা করে কোশ্চেন এবং অ্যাসাইনমেন্ট পুরোটা হিন্দিতে লিখতে হচ্ছে। আর হিন্দি অবশ্যই আমি কিছুই জানি না। স্যার, অ্যাকচুয়ালি ক বছর বলতে লাগলো লজ্জা স্যার? লাগছে, মানে নিজের মাতৃভাষা তো, কিন্তু অ্যাকচুয়ালি মানে বাংলাটা অতটা প্র্যাকটিস সত্যি নেই মানে, একটু করে খুবই। নিতে হবে। আমি যতটা পারবো আর কি, যখন আমি ক্লাসগুলো করাবো সেগুলো করব, কিন্তু হ্যাঁ, নোটস তো আমাদের নোটস অবশ্যই। আর ম্যাক্সিমামটাই। স্যার একটা জিনিস, যে ইংলিশ বেসড কিছু বই সাজেস্ট করে দেবেন স্যার, তাহলে একটু মানে বেটার এটা হয়। হ্যাঁ। এটা অবভিয়াসলি করে দেবো। আচ্ছা, এবার আর ওকে কথা স্যার। না, এবার আমি একটু যেটা দেখানোর সেটা দেখাই। এবার এটা হচ্ছে গিয়ে দেখুন, আহ, লক্ষ্য করুন, খুব মাইনিউটলি দেখুন। এই হাতটাকে আলাদা করে রাখার কারণ আছে একটা। এই হাতের মধ্যে একটা অদ্ভুত চিহ্ন আছে, যে চিহ্নটা খুব আনকমন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আয়ু রেখা ভেঙে বেরিয়েছে। না, আয়ুরেখা ভেঙে একদম বেরোয়নি। আয়ুরেখাটাকে এবার লক্ষ্য করুন। আয়ুরেখাটা এইখানে এসে শেষ হয়ে গেছে, এই জায়গাটাতে এসে। এখানে এসে একটা আয়ুরেখা শেষ হয়ে গেছে, আর একটা আয়ুরেখা এসে এটাকে টেনেছে এইখানে। তাহলে এইটা হচ্ছে তীব্র মৃত্যুযোগকে ইন্ডিকেট করেছে। কিন্তু কারুর প্রচেষ্টা, কারুর ইয়ে, তার ফলে এই মানুষটা তার বিপদ, তার সমস্যা সেখান থেকে বেঁচে বেরিয়ে এসছেন। এইটা হচ্ছে গিয়ে কিডনির ট্রান্সপ্লান্টেশনে, মানে এ হচ্ছে গিয়ে মরেই যেত, কেউ একজন পাশ থেকে গিয়ে একটি কিডনি দান করেছেন এবং তার ফলে মানুষটা আহ, রয়েছেন আর কি। বোঝা গেল? এই যে আয়ুরেখা, এটা খুব রেয়ার। এই যে আয়ুরেখা এখানে এসে এরকম রাউন্ড হয়েছে, আর একটা এসে এখান থেকে উঠে এটাকে টেনেছে, এইটা হচ্ছে খুবই রেয়ার। এবং এই আয়ুরেখাতে আরেকটা জিনিস রয়েছে, সেটাকে একটু আমি দেখাই। আয়ুরেখাতে আমরা এই বয়সে উন্নতি রেখা দেখতে পাই। এইখানে এই জায়গাটাকে যদি লক্ষ্য করেন, এইখানে আয়ুরেখা থেকে একটা রেখা এরম ভাবে বেরিয়ে এসছে, এরকম ভাবে ডাউনওয়ার্ড ফল। এইটা কিন্তু বড় ধরনের রোগ, লাইক ত্বরকা বা হচ্ছে গিয়ে পেটের মধ্যে ফিতাকৃমি হওয়া, যে রোগটাকে আইডেন্টিফাই করা খুব মুশকিল, যে কেন হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, সেটাকে বোঝা খুব মুশকিল। আমি আজকে একটা বাচ্চার হাতের ছবি দেখলাম। তো বাচ্চাটার বয়স হচ্ছে গিয়ে 13 বছর, এবং বাচ্চাটার হচ্ছে গিয়ে পেটে প্রচন্ড ব্যথা হতো, মানে একদম মনে হচ্ছে মরেই যাবে। অ্যাকচুয়ালি বাচ্চাটার পেটে পেটে ফিতা কৃমি, মানে চেপ ওয়ার্ম ফর্মেশন হয়ে গেছিল। তো ফিতা কৃমি সেটা তো আইডেন্টিফাই করা যায় না, পেটের মধ্যে ওরা থেকেই যায়। বাচ্চা শুকিয়ে যাচ্ছে, তখন ডাক্তাররা অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন যে এর ফিতা কৃমি রয়েছে। তো দীর্ঘ ট্রিটমেন্ট করে ফিতা কৃমিটাকে আইডেন্টিফাই করা হয়,
এবং তাকে ওখান থেকে রিমুভ করা হয় শরীর থেকে। তো তার হাতের মধ্যে অদ্ভুত একটা চিহ্ন ছিল। সেই চিহ্নটা হচ্ছে এইরকম জায়গাতে এসে একটা ছোট্ট এরকম প্যাঁচানো চিহ্ন, মানে একটা পার্শিয়ালি বৃত্ত চিহ্ন টাইপের। তো কমপ্লিট নয়, ইনকমপ্লিট একটা বৃত্ত চিহ্ন। তবে তারপরে আয়ুরেখাটা খুব স্ট্রং, তার জন্য সম্ভবত ছেলেটা বেঁচে গেছে। আদারওয়াইজ ছেলেটার পক্ষে কিন্তু টিকে থাকাটা মুশকিল হতো। স্যার যাই হোক, বলছিলাম, হ্যাঁ বলুন। স্যার কিছু মনে করে না, অনেকবার টুকেছি আপনাকে, তার জন্য এক্সট্রিমলি সরি আগের থেকেই বলছি। স্যার হোয়াটসঅ্যাপে না একজন হাতে ছবি পাঠিয়েছে, ছবিটা আমার দারুণ লেগেছে, একটু বলবেন? ওই যে মাতৃরেখাটা, আমি এরকম মাতৃরেখা দেখিনি কোনোদিনও, তাই আপনাকে এতবার করে টুকছি, কিছু মনে এটা করবেন না। মাতৃরেখা নয়, এটা তো সিমিয়ান লাইন। না না, ওই যে একটা একটা রেখা আছে মাঝখানে, যেটা একদম হ্যাঁ, ওই যে, ওই নীল নীল কাগজের উপরে ছবিটা তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম হ্যাঁ, লম্বা ওই একটা মাঝ। লাইনটাকে বলে সিমিয়ান লাইন। এটা হ্যাঁ ফরমেশন হয়নি। এই রেখাটা হচ্ছে না তো হৃদয় রেখা, না এটা শিরোরেখা। এইটাকে নিয়ে খুব পড়াশোনা করতে হবে। এই রেখাটা, এই হাতটা, এগুলো নিয়ে আমরা পড়বো। এই সিমিয়ান লাইন, এটা প্রচুর মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এদের প্রচুর পরিশ্রম করতে হয় জীবনে। এটা কোনো মাতৃরেখা নয়। এটা, এই লাইনটা, না এটা ব্রেন লাইন মানে মাতৃরেখা, না এটা প্রণয় রেখা। এটা সম্পূর্ণ আলাদাই একটি রেখা। ওই রেখাটাই মানে মাতৃরেখা এবং প্রণয় রেখার কাজ করে, কিন্তু এটা ইনকমপ্লিট। এটা আমি এরকম এটা দেখিনি। হচ্ছে গিয়ে যদি কারোর হাতে থাকে, এটা কিন্তু মানে এটা শিক্ষার ক্ষেত্রে আমাদের শিখতে হবে, যারই হোক হাতের রেখা। তো আমি হচ্ছে কি বলি, এই এই রেখাটা, এক সেকেন্ড, এই রেখাটা হচ্ছে গিয়ে কোথায় গেল আমাদের, সেকেন্ড। এমন লম্বা রেখা আমি জীবনেও দেখিনি, মানে একদম স্ট্রেট। দেখবেন তো আপনি কটা হাত দেখেছেন? এই যে রেখাটা, এই রেখাটা, এটার নাম হচ্ছে সিমিয়ান লাইন। বেসিক্যালি কেউ খারাপ ভাবে নেবেন না, সিমিয়ান হচ্ছে এক ধরনের বাঁদরের প্রজাতি। তো তাদের হাতে ওই ধরনের রেখা দেখতে পাওয়া যায়, এবং এই রেখাটার মধ্যে একটা ইনকমপ্লিটনেস থাকে। এবং এদের এই যে তিনটে পার্ট হয় হাতের, আহ, এই একটা পার্ট, এটা এটা দেখাচ্ছি, এগুলো হচ্ছে এই একটা পার্ট, এই একটা পার্ট, তারপরে একটা পার্ট। এবার এই যে পার্ট গুলোর ডিভিশন, এগুলো প্রপার না হলে পরে অনুভূতির গভীরতা কমে যায়। তো এই সিমিয়ার লাইন যাদের ক্ষেত্রে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু অনুভূতি সংক্রান্ত কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। এইটা হচ্ছে একটা, এটা খুব ভালো নয়, কিন্তু এই মানুষগুলো ভালোই হন এবং এরা প্রচন্ড পরিশ্রমী হয়ে থাকেন। এরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক পরিশ্রম করতে হয়। তো কারোর হাতে থাকলে কিন্তু মাইন্ড করবেন না, আমি আর কি আজকে ওই কথাটা বলতে চাইছিলাম না। পরে তো আমাদের জানতেই হতো, এটা কোনো ইয়ে নয়। এরকম হাত আপনি পাবেন মোটামুটি 50 জনের মধ্যে একজনের। যদি 50 পিপলস থাকে, তার মধ্যে একজনকে ওই ধরনের হাত আপনি পেয়ে যাবেন। যেহেতু আপনারা সবে কাজ করছেন, তাই জন্য দেখতে পাননি, এরপরে ঝাঁকে ঝাঁকে পাবেন। এবং আমি আর কি এটা দেখেছি যে উচ্চশিক্ষিত পিএইচডি হোল্ডার, তার হাতে ওরকম লাইন রয়েছে, কিন্তু সেই লোক হচ্ছে গিয়ে প্রচুর খেটে যাচ্ছে, সারাদিন সারা জীবন খাটছে, হিউজ খাটছে, খাটতে খাটতেই বুড়ো হয়ে গেল। স্যার তা একটা আজকে, জিনিস, হ্যাঁ একটা জিনিস কি, হ্যাঁ সেটা হচ্ছে যে আজকে তো আমি প্রথম মানে হাতের রেখা নিয়ে, মানে এতদিন শুধু দেখতাম হাতে রেখা আছে কিন্তু কোনটা কি রেখা আমি সেটাও জানতাম না। আজকে আপনি বেসিক যে এবিসিডিটাও শেখাচ্ছেন, আমি তো দেখছি আমার হাতে অর্ধেক রেখাই নেই। রেখা থাকবে না তো? বেশি রেখা কাদের হাতে থাকবে? আমাদের হাতের চারটে প্রকৃতি আছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। যাদের জল তত্ত্বের হাত, তাদের হাতে অনেক রেখা। যাদের বায়ু তত্ত্বের হাত, ড্রাই, অল্প রেখা। যাদের অগ্নি তত্ত্বের হাত, তাদের রেখা খুঁজেই পাওয়া যায় না। আর যাদের পৃথ্বী তত্ত্বের হাত, তাদের একটু ডিপ, অল্প কিছু রেখা। হ্যাঁ, আমার আপনি স্যার আমার তো, রেখা
আমার আচ্ছা হাতের এইরকম সিচুয়েশন স্যার। হ্যাঁ, এই হাতগুলো হচ্ছে কি এরা খুব আদরে মানুষ হাত, এবং এরা হওয়ার পরে মানে পৃথিবীতে আসার পরে এদের বাবা মার খুব উন্নতি হয়। স্যার, আপনি বললেন আমার হাত নিয়ে বললেন যে ওই লেখাটা সম্বন্ধে বলতে চাননি না কি বললেন, আর তাতে আমি কিছু মনে করিনি স্যার, কি বললেন কি আমি ঠিক বুঝতে পারলাম না। না না, আপনার হাত কেন হবে, নাকি আপনার হাত? না না না, ওই ও ওই লাইনটাকে ও বলা যে হয় হাতটা সিমিয়ান। আপনাকে দেখালো। ওই লাইনটার নাম হচ্ছে সিমিয়ান। আচ্ছা ওই আচ্ছা। লাইনটার নাম আপনার পড়ুন। আমি তো সব লাইনই পড়বো, আমরা একদম বেসিক জায়গায় আছি। আরো দুটো ক্লাস হওয়ার পরে আমাদের হাত নিয়ে এই ফার্স্ট সেমিস্টারে 4টে ক্লাস হবে। তো আরো দুটো ক্লাস হওয়ার পরে আমরা হাতটা কেমন আছে? রেখা বুঝতে পারবো। ঠিক আছে? স্যার তো স্যার, আপনি যেটা বললেন স্যার আমাকে একটা কথা চাপে ছিল। রেখে কাজ করানো হয় না কি বললেন সেটা বুঝতে পারলাম না। বুঝতে পারিনি, আমিও শুনতে পারি। না না, স্যার বললেন এই হাত দেখছেন একটু? বললেন না যে না আমি, না, বিচ্ছেদ করার চেষ্টা কেউ করবেন না, একজন একজন স্যার করে আপনি বলুন। বললেন যে ওই রেখাটা মানে আমি খুব খাটি কিন্তু মানে আমাকে কেউ চাপে রেখে খাটায় না চাপে থাকি আমি খাটার জন্য। না, একটু এই রেখা যাদের হাতে থাকে তাদেরকে ডমিনেটেড হতে হয়, ডমিনেশন তাদের উপরে চলে। মানে কখনো বাবা দ্বারা বা কখনো স্বামী দ্বারা এরকম। এক- আহ, হ্যাঁ, স্যার আমি একটু বলছিলাম আঙুল আমার নিয়ে। হাতটা একটু দেখুন। এত সুন্দর। তবে বুড়ো আঙুলটা আরেকটু হ্যাঁ লম্বা হলে ভালো। বুড়ো আঙুলটা আরেকটু লম্বা হলে ভালো। হাতের রেখাগুলো সুন্দর। আচ্ছা, স্যার আমার আমরা হাতটা আজকে সুন্দর সুন্দর, কোনো অসুবিধা নেই, বেশ ভালো। শিখতে পারবো তো দু আমি একটা বছর? নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। তাড়াতাড়ি, আমাদের সময় হয়ে গেছে। বলুন প্রিয়াঙ্কা, হ্যাঁ এটা আমাদের লাস্ট কোশ্চেন। হ্যাঁ, এটাই আঙুলের অনামিকাতে যদি কখনো তিল থাকে, সেটা ধরুন 2 বছরের মধ্যে হঠাৎ করে অনামিকার ওপর অংশে তিল হলো, ঠিক আছে, সেটা কি পজিটিভ সাইড ধরবো না নেগেটিভ সাইড? পজিটিভ সাইন নয়। ঠিক আছে, তিল মানে রাহুর ইম্প্যাক্ট বাড়ছে। অনামিকার ওপরে যদি তিল তৈরি হয় তাহলে ডিফেমেশন, এটার একটা সম্ভাবনা তৈরি হবে, বদনাম হতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনা ঘটতে পারে, সেটি হলো যদি মেয়েদের হাতে হয় এবং সেই মেয়ের বয়স যদি মোটামুটি 15 থেকে 35-এর মধ্যে হয়, তাহলে প্রেম, ভালোবাসা, স্বামী ইত্যাদিদের থেকে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা, শিকার হতে পারেন বিশ্বাসঘাতকতা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। স্যার স্যার একটা আমি কথা বলছি স্যার। স্যার আচ্ছা বলুন। হ্যাঁ বলছি স্যার, ওটা যদি মধ্যমাতে হয়, উনি যেটা বললেন সেটা যদি মধ্যমাতে হয় উপরের রং, মানে তাহলে রিসেন্ট হচ্ছে ধরুন গিয়ে 2 বছর 1.5 বছর। বংশগত বাতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা, ভীষণ ভালো স্পিরিচুয়াল সেন্স তৈরি হতে পারে, রক্ত সংক্রান্ত রোগে ভুগতে পারেন, স্পেশালি হিমোগ্লোবিন কমে যেতে পারে, হিমোগ্লোবিন কমে যাওয়ার জন্য শরীরে ব্যথা আসতে পারে, অতিরিক্ত পরিশ্রম, কোনো ওজনদার জিনিস তুলতে গিয়ে কোমরে ব্যথা, চোট লাগতে পারে, আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো না কোনো একটা শিল্প যেটার সঙ্গে কাঠিন্য রয়েছে, ধরুন কেউ একজন বাটালি দিয়ে মূর্তি বানায়, কেউ একজন হচ্ছে গিয়ে ছবি আঁকে, কিন্তু সেই ছবি আঁকার জন্য সাঁড়াশির পেছন দিকটা ব্যবহার করে, এরকম টাইপের কঠিন কোনো একটা শিল্পের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে। তাহলে আজকে স্যার আমি একটা কথা বলবো স্যার। আজকে থাক। আচ্ছা শিখা বলুন, তারপরে কিন্তু আর কেউ রিকোয়েস্ট করবেন না, আচ্ছা আচ্ছা, শিখাকে দিয়ে আমার আমার। আমার গত বছর থেকে অনামিকাতে দুই হাতেই অনামিকাতে তিল ছিল মাথার দিকে। মানে গত বছরেই আমার দিদিও মারা গেল, মাও মারা গেল। এটা কি হতে পারে? এটা অবশ্যই হতে পারে, এবং অনামিকাতে যদি প্রথম পর্বে নয়, অ্যাকচুয়ালি দ্বিতীয় পর্বে যদি তিল তৈরি হয়, তাহলে হচ্ছে গিয়ে প্রিয়জন হানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। মঙ্গল ক্ষেত্রে তিল তৈরি হলেও প্রিয়জন হানি হয়, এবং যদি ছোট ডিপ তিল মানে ছোট ছড়ানো নয়, ডমিনেন্ট তিল তৈরি হয়, তাহলে সেটা খুবই খারাপ। তাহলে আজকে এই পর্যন্তই। শুভরাত্রি সবাইকে। তেরো কবে হবে? ইন্টারেস্টিং। 13 ক্লাস। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। গুড নাইট।